রেকর্ডিং চালু আছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এক্সপোর্টার কর্তৃক প্রেরিত ডকুমেন্ট গুলো ব্যাংক টু ব্যাংক পাঠানো হচ্ছে, অফিসিয়ালি পাঠানো। তবে ব্যাংক টু ব্যাংক পাঠানোর আগেই আমদানিকারক অবশ্যই রপ্তানিকারককে বলবে, কিংবা রপ্তানিকারক নিজ দায়িত্বেও আমদানিকারককে বলতে পারে এই ডকুমেন্ট গুলোতে উল্লেখিত যে সকল ডেটা আছে সেই ডেটাগুলো প্রোফর্মা ইনভয়েস আর লেটার অফ ক্রেডিট, প্রোফর্মা ইনভয়েস আর লেটার অফ ক্রেডিটে উল্লেখিত যেই তথ্য আছে, উপাত্ত আছে, সেই তথ্য উপাত্ত অনুযায়ী ম্যাচ করে কিনা এটাকে বলা হচ্ছে কনফর্মিটি। মানে হচ্ছে সাদৃশ্য। কিসের সাদৃশ্য? সাদৃশ্য বৈসাদৃশ্য গুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। এই কমপ্লায়েন্স প্রেজেন্টেশন অফ ডকুমেন্টের কোথাও যদি কোনো ভুল থাকে সেটার জন্য ফাইনালি কিন্তু সাফার করতে হয় একজন আমদানিকারককেই। যখন পণ্য খালাস করতে যায় সেই পণ্য খালাস করার সময় অনর্থক কিছু বাজে অজুহাত দিয়ে কিছু আমলাতান্ত্রিক জটিলতা, সেগুলো ভুল করার কারণে সেই জটিলতাগুলো তৈরি হয় কিংবা তৈরি করে। তো এগুলো আবার টাকায় কথা বলে, বুঝতে পেরেছেন? একটা টাকায় কথা বলে বলতে আনঅফিসিয়ালি অনেকে হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে যে কিছু পয়সা পাতি দাবি করে, ঘুষ টুস দাবি করে, সেইগুলো যাতে না হয় সেজন্য রপ্তানিকারক কর্তৃক প্রস্তুতকৃত সকল ডকুমেন্ট অফিসিয়ালি ফাইনালি পাঠানোর আগে রপ্তানিকারকের উচিত আমদানিকারককে সেগুলো পাঠানো। যেমন আপনি যদি আমদানিকারক হয়ে থাকেন তাহলে তাকে বলে নিবেন আগেই, ডকুমেন্ট পাঠানোর আগে, ব্যাংকে ডকুমেন্ট পাঠানোর আগে তুমি অবশ্যই আমাকে সবগুলো ডকুমেন্ট পাঠাও। ফর এক্সাম্পল কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, কান্ট্রি অফ অরিজিন, বিল অফ ল্যান্ডিং, বিল অফ এক্সচেঞ্জ, বেনিফিশিয়ারি সার্টিফিকেট, যাতে করে সব ডকুমেন্টের ডেটার প্রেজেন্টেশনটা একদম এক্স্যাক্টলি আপনি যেভাবে চাচ্ছিলেন সেভাবেই হয়। এবং কাস্টমস কর্তৃপক্ষ ডেটার প্রেজেন্টেশনে যদি কোনো ভুল পায়, অনেক ক্ষেত্রে সেই ডকুমেন্টগুলো বিপরীতে যে কনসাইনমেন্ট আছে ইম্পোর্টেড গুডস গুলো সেগুলো রিলিজ করতে খালাস প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয় এবং বিলম্ব তৈরি হয়। সেই বিলম্ব থেকে দুটো জিনিস তৈরি হতে পারে, একটা পোর্ট ড্যামারেজ আর একটা শিপিং ড্যামারেজ। তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যাতে করে পোর্ট ড্যামারেজ এবং শিপিং ড্যামারেজ আপনার প্রোডাক্টের ভ্যালুটাকে প্রাইস বাড়িয়ে না ফেলে। প্রত্যাশা করছেন 120 টাকায় পার ইউনিট প্রোডাক্ট ইম্পোর্ট হবে, সেই প্রোডাক্টটা যদি 130 টাকা কস্টিংই পড়ে যায়, আপনি প্রফিট করবেন কত, সেল করবেন কত? তো এটা একটা খুবই বিবেচনা প্রসূত একটা ব্যাপার। এটার জন্য যে কাজটা করতে হবে যে সব সময় মানে হচ্ছে যে একটা আনসলিসিটেড আনওয়ান্টেড টাইম যাতে ওয়েস্ট না হয়, সেজন্য অবশ্যই পণ্য প্রোডাক্ট এসে পৌঁছানোর আগেই রপ্তানিকারককে বলে রাখতে হবে যে সবগুলো ডকুমেন্ট যেগুলো প্রস্তুত করছো তুমি ব্যাংকে পাঠানোর আগে আমাকে সেগুলোর সেট অফ ডকুমেন্ট আমাকে ইমেইলের মাধ্যমে পাঠাও। যেটা আমরা সচরাচর সবসময় করে থাকি এবং এই প্র্যাকটিসটার মাধ্যমে আমরা একটা প্রোঅ্যাক্টিভ ডিসিশন নিতে পারি। প্রোঅ্যাক্টিভ ডিসিশনটা যদি যাতে করে আপনার রিঅ্যাক্টিভ ডিসিশন না নিতে হয়, বাট স্টিল ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে দুটোই ঘটে থাকে। ঘটনা ঘটার আগের সিদ্ধান্ত আর ঘটনা ঘটে ঘটে গেলে কি সিদ্ধান্ত, দুটোর জন্যই অনেককেই প্রস্তুত থাকতে হয়। তো সেই জায়গাতে যাতে করে আপনার মতো একজন মানুষকে পেয়ে না বসে কেউ, কোনো কর্তৃপক্ষ, এই জন্যই আপনাকে এই জিনিসগুলো জানা জরুরি। তারই ধারাবাহিকতায় আমরা একটা কেস স্টাডি নিয়ে আমরা আজকে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যেমন ধরেন একটা ডকুমেন্ট, একটা কেস স্টাডি, এটা একটা একটা ভুল পাওয়া গেছে। কোথায় কি ভুল পাওয়া গেছে? কেস স্টাডি এইটা আমি একটু দিয়ে রাখি। ডিসক্রিপেন্সি। সবাই ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছেন কি? স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। এই কেস স্টাডিটা এখানে কি আছে সেই জিনিসগুলো আমরা আলোচনা করব এখন। আচ্ছা, চলুন দেখা যাক সেই কেস স্টাডিতে কি আছে সেটা একটু পড়ে নেই।
এটা হচ্ছে, ধরুন এই ধরনের ঘটনাগুলো খুবই কমন প্র্যাকটিস, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে একেবারে কমনলি হয়। রপ্তানিকারকের ব্যাংক রপ্তানিকারক কর্তৃক দাখিল করা ডকুমেন্টের ডিসক্রিপেন্সি। আচ্ছা, ডিসক্রিপেন্সি, এটার আগে আমরা আরেকটা ডকুমেন্ট, এটা এটা না, কেস স্টাডি কারেকশন লেটার, এটা নিয়ে, সরি, এই ডকুমেন্টটা নিয়ে, কেস স্টাডি ডিসক্রিপেন্সি এটা নিয়ে কারেকশন, এই কেস স্টাডিটা কারেকশন লেটার, এটা এটা এখানে পাঠাই, ওটা দুটোই পাঠিয়ে রাখি, আপনারা দেখতে দেখতে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, ধরুন প্রেক্ষাপট একজন, আপনি ইম্পোর্টার। এখন এটার জন্য কি করতে হবে? স্পেকট্রা ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট কোরিয়ার সিউল গ্লোবাল ট্রেড লিমিটেড থেকে 5 পিস সিএনসি, মানে হচ্ছে সিএনসি মানে কম্পিউটারাইজড নিউমারিক্যাল কন্ট্রোল। এটা এটা ছোট বড় মাঝারি ইন্ডাস্ট্রিগুলোতে এই সিএনসি মেশিনের ব্যবহার আছে। সেন্সর, এটার একটা সেন্সর আছে, সেই সেন্সরটা নষ্ট হয়ে গেছে, এটা অর্ডার করছে। ধরুন আপনি কোনো একটা প্রতিষ্ঠানে, সিটি গ্রুপ কিংবা টিকে গ্রুপ কিংবা বসুন্ধরা বা কোনো একটা জায়গায় আপনি এনলিস্টেড একজন সাপ্লায়ার, কিংবা অথবা আপনি সাপ্লায়ার না, আপনার কানেকশন আছে, আপনি ওদেরকে বললেন যে আমি কিন্তু এই জিনিসগুলো সোর্সিং আছে আমার কাছে, আমি এগুলো দিতে পারবো। আপনি তাদের মেশিনের স্পেসিফিকেশন জানলেন, মাঝখান দিয়ে আপনি একটা ট্রেড বিজনেস করবেন, যেটা সেন্সরটা হয়তো একই মেশিনের জন্য সে কম্প্যাটিবিলিটি অনুযায়ী আপনি সোর্স করে দেখলেন যে এই মেশিনটা আপনি সাপ্লাই দিতে পারবেন এয়ার শিপমেন্টে। এখন আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্পেকট্রা ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট। কথাগুলো শুনে বুঝতে পারলে ইয়েস বলুন, শুনে না বুঝতে পারলে নো বলুন প্লিজ। এটা বুঝার ব্যাপার আছে ভাই। ইয়েস স্যার, ইয়েস। একজন দুজন বললে হবে না, সবাইকে বলতে হবে। বাকি যারা আছেন তারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? ওনাদের কোনো রেসপন্স পাচ্ছি না। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। না না, শুনতে পাচ্ছি, বুঝতে পারছি স্যার। শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, জি ধন্যবাদ। এখন বিষয়টা হচ্ছে এমন, আপনার কোম্পানির নাম হচ্ছে স্পেকট্রা ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট। এখন কোরিয়ার যে প্রতিষ্ঠান থেকে আপনি এই পাঁচ 5 পিস সিএনসি মেশিনের যে সেন্সরের অর্ডার করেছেন, সেটা হয়তো বা 1.5 কেজি ওজন হবে বা 2 কেজি ওজন হলো। এখন প্রোডাক্টটা ডিএচএল এয়ার কার্গোতে আপনি শিপমেন্ট করছেন। ধরুন প্রোডাক্ট গুলো আপনি কিনছেন 70,000 টাকা দিয়ে, বিক্রি করবেন 1.5 লাখ টাকা কোটেশন দিচ্ছেন, কিংবা 2 লাখ টাকা কোটেশন দিলেন। এখন এই প্রোডাক্টটা ওরা বলছে যে ভাই, আমার একদিন প্রোডাকশন যদি বন্ধ থাকে তাহলে আমার কিন্তু লক্ষ লক্ষ টাকা লস। আপনি আমাকে সর্বোচ্চ কয় দিনের মধ্যে দিতে পারবেন? আপনি হয়তো তাদেরকে একটা ভার্বালি কমিটমেন্ট করছেন যে ভাই 5 দিন 7 দিনের মধ্যে চেষ্টা করব, যদি এর আগে হয়ে যায় তাহলে 5 দিনের মধ্যেও হয়ে যেতে পারে, যেহেতু এটা এয়ার শিপমেন্টে হবে, ডিএচএল হবে, খুব কুইক হবে। এখন ঝামেলাটা বাড়ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে কি জানেন? এয়ারওয়ে বিলে নোটিফাই পার্টি অ্যাড্রেস ভুল আছে মর্মে চিহ্নিত হলো। এই ভুলটা আসলে রপ্তানিকারক অনিচ্ছাকৃত ভুল। এটা ভুল তো অনিচ্ছাকৃতই হয়। এক্সপোর্টার এয়ারওয়ে বিলে ভুলবশত ইম্পোর্টারের নাম এবং অ্যাড্রেস স্পেকট্রা ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের পরিবর্তে স্পেকট্রা ট্রেডিং লিমিটেড হিসেবে উল্লেখ করলো। ভুলবশত হতেই পারে, হয়তো অন্যান্য কোম্পানিকে তারা পাঠাইছে ট্রেডিং লিমিটেড এই জাতীয়, হয় স্পেকট্রার সাথেও তারা ট্রেডিং লিমিটেডটা দিয়ে ফেললো, যা অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করাও হয়। আচ্ছা, এবার আমরা একটু সামনে অগ্রসর হই, কিন্তু এর ফলশ্রুতিতে কি ঘটনা ঘটলো দেখেন। যদি কাস্টমস কর্তৃপক্ষ এগুলোকে, ছোটখাটো ভুলগুলোকে ওরা মানে আসলে ইগনোর করলেও পারে, কিন্তু অনেক ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো বলে যে আপনার এটা ঠিক হয় নাই, হ্যান ত্যান, এই সকল কথাবার্তাগুলো, কিন্তু এর ফলশ্রুতিতে ঢাকা এয়ারপোর্ট কাস্টমস অথরিটি ডিএচএল কে কনসাইনমেন্ট যদি রিলিজ করতে হয়, তাহলে ডকুমেন্ট কারেকশন করার পরামর্শ দেয়। কোন ডকুমেন্ট? ওই যে এয়ারওয়ে বিল। তাহলে এয়ারওয়ে বিলটা কেমন? এয়ারওয়ে বিলটা আমরা দেখেছিলাম এর আগে, চলুন সেটা আরেকবার দেখে আসি। এয়ারওয়ে বিল মানে হচ্ছে বিল অফ ল্যাডিং আর কি। এই যে এটাকে আমরা বিএল বলে থাকি, এয়ার শিপমেন্টের ক্ষেত্রে এটাকে বিল অফ ল্যাডিং না বলে এডব্লিউবি বলা হয়, এয়ারওয়ে বিল। তো এয়ারওয়ে বিলে কি থাকে? এয়ারওয়ে বিলে থাকে, আপনারা লক্ষ্য করবেন এখানে
এইখানে শিপিং লাইনের নাম লেখা আছে না, এখানে হয়তো ফ্লাইট ডিএচএল লেখা থাকলো। আচ্ছা, এইখানে ডিএচএল এটা অপারেশন যারা করছে বাংলাদেশ কর্তৃপক্ষের ম্যানেজমেন্টের সেই অ্যাড্রেস এবং অফিসিয়াল অ্যাড্রেস এবং ফোন নাম্বার লেখা থাকলো। অথবা যদি ফেডেক্সে আসে সেটা লেখা থাকলো, অথবা টিএনটিতে আসলে তাদের সেটা লেখা থাকলো। এইখানে লেখা থাকবে রপ্তানিকারকের নাম, এখানে আমদানিকারকের নাম, এখানে ওই যে অ্যাজ ইট ইজ যেমন থাকে নোটিফাইড পার্টি। আচ্ছা, এইখানে থাকবে এলসিপিআই এর যে সকল কমন যে সকল বিষয়গুলো থাকার, কমার্শিয়াল ইনভয়েস প্যাকিং লিস্টে যেগুলো থাকে সেগুলো এখানে থাকলো, ডেটাগুলো। সেগুলোর মধ্যে এলসি নাম্বার, পিআই নাম্বার, ডেট, ইনকোটাম থাকলো, এইচএস কোড থাকলো, লেটার অফ ক্রেডিট অথরাইজেশন ফর্ম থাকলো, আমদানিকারকের বিন থাকলো, ভ্যাট থাকলো, তারপর আমদানিকারকের অফিসের অ্যাড্রেস থাকলো। এইটা কিন্তু সমস্যাটা হয়েছে কোথায়? সমস্যাটা হয়েছে এই জায়গাতে যেখানে হচ্ছে আমদানিকারকের নাম এবং কনসাইনি নেম এন্ড নোটিফাই পার্টি অনেক সময় একই হয়, অনেক সময় ভিন্ন হয়। অনেক সময় নোটিফাই পার্টি ব্যাংক হয়ে থাকে, ব্যাংকের কাছে কোনো দায়বদ্ধতা থাকলে সেটা ব্যাংক হয়ে থাকে নোটিফাই পার্টি, মানে ব্যাংকের সাথে আপনার যদি কোনো ক্রেডিট লায়াবিলিটি থেকে থাকে। আচ্ছা, এগুলো আস্তে আস্তে বুঝবেন। এখন এইখানে স্পেকট্রা ইম্পোর্ট এন্ড এক্সপোর্টের পরিবর্তে স্পেকট্রা ট্রেডিং লিমিটেড উল্লেখ আছে। তার ফলশ্রুতিতে যেটা করলো, কাস্টমস কর্তৃপক্ষ বলছে যে আপনি উপরোক্ত বিষয়ে সরি আপনার এই আপনার এয়ারওয়ে বিলে আপনি এটা ইয়ে করে আনেন, কারেকশন করে আনেন। এই একটা কেস স্টাডি তৈরি করা হলো যেটার উপরে উপরোক্ত বিষয়ে আপনার অভিজ্ঞতার আলোকে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন, পদক্ষেপগুলো স্টেপ বাই স্টেপ উল্লেখ করুন। তো এখানে চিঠির চালাচালি করতে হবে, চিঠি আদান প্রদান করতে হবে। কিভাবে? এখন তো আর বাংলার যুগ নেই, বাংলা এটা সেটা হবেও না, তো আপনাকে ইংরেজিতেই চিঠিগুলো লিখতে হবে, ভাষা একেবারেই খুব সহজ। তার আগে আমি বলতে চাই, যেহেতু আমি এখানে একটা কেস স্টাডি করেছি এবং সেই কেস স্টাডির অ্যান্সারও আমার কাছে রেডি আছে, তার আগে আপনার অভিজ্ঞতার আলোকে উপরোক্ত বিষয়ে আপনার অভিজ্ঞতার আলোকে কেউ কি আলোচনা করতে চান এই ধরনের বিষয়গুলোতে কি ঘটতে পারে? না স্যার, আইডিয়া নেই। আমাদের এখানে একজন সজীব আকন্দ, আপনি কি সিএনডিএফ এ কাজ করেছিলেন নাকি? আপনার কোর্সগুলো আমি অনেকবার দেখছি স্যার, যার কারণে একটু আইডিয়া কনসেপ্ট আপনার কোর্সের আছে স্যার। এবং না, আমাদের এখানে এই ব্যাচে একজন 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 সিএনডিএফ এর ছিলেন, তার কথা বলছিলাম। উনি কি আছেন নাকি? আগে তো রেসপন্স করতো স্যার, মেবি নেই। মেবি। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। জনাব মোর্শেদ আলী, শুনতে পাচ্ছেন? জি জি স্যার, শুনতে পারছি। নামাজে ছিলাম তো, আয়সা আবার কি জান দিলাম আর কি স্যার। বাংলাদেশে এখন গরম কি অনেক বেশি পড়তেছে নাকি? জি জি, গরম হঠাৎ আবার আজকে তো বেশি না, অল্প ওই গরম পড়ছে আর কি। আর আমরা এখানে জ্যাকেট পরে এখনো পড়তেছি। স্যার আমি আচ্ছা একটু আচ্ছা। হ্যাঁ। বলেন ভাই, আমার তো আজকে গরম অবস্থা খারাপ হয়ে গেছে। আমি আজকে সারাদিনই ম্যাক্সিমাম টাইমে বাইরে। আজকে মেট্রো রেলেও যে অবস্থা গেছে, মোটামুটি অনেক গরম পড়ছে। আচ্ছা, ওমর ফারুক ভাই কিছু বলতে চাচ্ছিলেন মেবি। জি স্যার। স্যার আমরা বিল অফ লেডিং এবং এয়ারওয়ে বিলটা তো জানলাম, বা আগেও শুনছি স্যার। বিল অফ এক্সচেঞ্জ জিনিসটা যদি একটু বলতেন, হয়তো বলছেন, আমি হয়তো ভুলে গেছি। বিল অফ এক্সচেঞ্জ জি স্যার। কমার্শিয়াল ইনভয়েসের ভ্যালু যা হবে, বিল অফ এক্সচেঞ্জের ভ্যালুও তা হবে। প্রথম ইনফরমেশনটা হচ্ছে এইটা। কিন্তু ব্যাপার হচ্ছে বিল অফ এক্সচেঞ্জটা কি জিনিস সেটা একটু বুঝে নেন। বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে ধরুন আপনি $10,000 অর্ডার করছিলেন, কিন্তু মাল আসছে $7,000। $7,000 প্রথম ডকুমেন্ট যেটা তৈরি হবে সেটার নাম হলো কমার্শিয়াল ইনভয়েস। ওমর ফারুক ভাই, জি স্যার। জি স্যার। কমার্শিয়াল ইনভয়েসের ভ্যালু যা হবে, বিল অফ এক্সচেঞ্জের ভ্যালুও তা হবে। বিল অফ এক্সচেঞ্জ মানে হচ্ছে এই পণ্যের বিপরীতে এই পণ্যের এক্সচেঞ্জে আমি এই টাকা দাবি করতেছি। কে বলতেছে? রপ্তানিকারক। কার মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের মাধ্যমে। তাহলে
এই বিল অফ এক্সচেঞ্জের অর্থ হচ্ছে যে ব্যাংকের কাছে আমি সরাসরি ওমর ফারুক ভাইয়ের কাছ থেকে দাবি করতেছি না। আমি ওমর ফারুক ভাই $10,000 অর্ডার করেছিলেন, $3,500 মাল ভেঙে গেছে, তাকে ভিডিওতে দেখাইছিলাম। সে বলছে এই শিপমেন্টে দেওয়ার দরকার নাই কোনো প্রোডাক্ট, পরবর্তী শিপমেন্টে হলে আমরা এলসি ক্লোজ করে দিব এক শিপমেন্ট নিয়েই। এমনটাও ঘটতে পারে। আবার ঘটতে পারে যে আমার কাছে প্রোডাকশন তৈরি হচ্ছে, $7,500 মাল এখন রেডি আছে, $3,500 প্রোডাক্ট রেডি হইতে আরো 15 দিন লাগবে। সেক্ষেত্রে ওমর ফারুক ভাই আমাকে বলতে পারে যে ঠিক আছে আহ ভাই আপনি আমাকে $7,500 প্রোডাক্ট শিপমেন্টে পাঠাই দেন, আর $3,500 শিপমেন্ট আলাদা করেও নিব। তাহলে এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে পরবর্তী আর প্রোডাক্ট যদি নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তারপরে কোয়ালিটি যদি আপ টু দা মার্ক না হয়, সেক্ষেত্রে আমি রিজেক্ট করতে পারি বা সেও আমাকে ইনফর্ম করতে পারে। অথবা ঘটনা এমনও হইতে পারে যে ভাঙা প্রোডাক্ট আপনাকে দিয়ে দিতে পারে রপ্তানিকারক। সেটা আবার প্রিভেন্ট করার জন্য আপনাকে ওই যে আপনার মনোনীত যে প্রি শিপমেন্ট ইন্সপেকশন কোম্পানি থাকলে ভালো। আর যদি সেটা না থাকে, আপনার নিজস্ব কোনো প্রতিনিধি আপনি পাঠাতে পারেন ইচ্ছে করলে, সেটাও ভালো। নিজস্ব প্রতিনিধি না থাকলে তো সুবিধা, খরচ কম, কিন্তু পিএসআই নিয়োগ করলে অ্যাপয়েন্টমেন্ট দিলে সে তাদের একটা চার্জ থাকবে। তো এই হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। যে বিল অফ এক্সচেঞ্জটা যে এত ডলার ফাইনালি আপনাকে 7,500 কমার্শিয়াল ইনভয়েসে যে উল্লেখিত যে ভ্যালু আছে, সেই ভ্যালুটাই সমান ভ্যালুটাই একটা ব্যাংকের কাছে একটা ব্যাংক দাবি করা, যেটা সে যে চায়নার ব্যাংক দাবি করতেছে যে আম, বাংলাদেশের ব্যাংকের কাছে ভাই আপনি আপনাকে আমি কমার্শিয়াল ইনভয়েসে এই প্রোডাক্ট পাঠাইছি $3,500, এখন সেইটার বিপরীতে আমাকে আমার ব্যাংকে আপনি এই এত টাকা দেন। এটা হলো ব্যাংক টু ব্যাংক। কথা কি আচ্ছা বুঝছেন ওমর ফারুক ভাই, না বুঝেন? জি স্যার, মানে এটা স্যার ব্যাংক টু ব্যাংক, এক্সপোর্ট ইম্পোর্ট এর সাথে জড়িত না স্যার? আরে জড়িত, কিন্তু এটা এটা আলাদা পার্ট আছে। এটা ওই পার্ট, ব্যাংকের পার্ট, যে ব্যাংকের আচ্ছা কাছে আচ্ছা ব্যাংকের মাধ্যমে এই টাকাটা চাওয়া হচ্ছে। ব্যাংক এটা লায়াবিলিটি নিয়ে, দায়িত্ব নিয়ে, সেই ব্যাংক আমদানিকারকের ব্যাংক রপ্তানিকারকের ব্যাংকে $7,500 পাঠাবে আপন রিসিভিং ডকুমেন্টস এট ইটস কাউন্টার উইদিন 5 to 21 ওয়ার্কিং ডেজ এর মধ্যে, জি যদি স্যার। সেটা এলসি এট সাইড। আচ্ছা, এলসির ক্লাসিফিকেশন বুঝাইতে গেলে ভাই ক্লাস লাগবে মিনিমাম 5টা। ইম্পোর্ট এক্সপোর্টের 12.5 বছর 13 বছরের অভিজ্ঞতা 8 ক্লাসে দেওয়া সম্ভব না কোনো। জি স্যার, তা তো অবশ্যই স্যার। আমি এখন ধরেন আমার কথা বলতেও ভালো লাগবে, আপনার শুনতেও ভালো লাগবে, যত গভীরে ঢুকবো আস্তে আস্তে ততই জানতে পারবো, বুঝতে পারবো, শিখতে পারবো, কিন্তু এটা শেষ নাই। এটা হচ্ছে ব্যাপার। জি স্যার। তো বিল অফ এক্সচেঞ্জটা স্যার আমার কাছে নতুন ছিল আর কি। আমি বিল অফ লেডিং বা অন্যগুলো আমি ইয়ে করছি, কিন্তু বিল অফ এক্সচেঞ্জটা নতুন লাগবে আর কি স্যার। আহ, এটা কমন ডকুমেন্ট, এটা কমন ডকুমেন্টের মধ্যে একটা, এটা একটা। তো এটা হচ্ছে বিষয়। তো এখন আহ, ওকে স্যার। আমরা যেখানে ছিলাম আমরা সেখানে একটু চলে আসি। সেটা হচ্ছে ডকুমেন্ট যে আপনি কারেকশন করবেন, ডকুমেন্ট কারেকশন করতে হলে ডিএচএল আমাকে জানালো, ডিএচএল ওমর ফারুক ভাইকে জানাইছে যে ভাই, ওমর ফারুক ভাই হচ্ছেন স্পেকট্রা ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, কিন্তু সিউল গ্লোবাল ট্রেড থেকে ওমর ফারুক ভাই কি করতেছেন, টিকে গ্রুপের জন্য 5 পিস নিউমার এই খুচরা যন্ত্রাংশটা নিয়ে আসলো। ভালো প্রফিট হবে, 1-1.5 লাখ টাকা প্রফিট থাকবে। তার মধ্যে এখন ডিএচএল কে এই একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার বললো যে আপনি এটা করেন। ডিএচএল আপনাকে বললো যে ভাই, ওরা আমাদের সিএনএফ এর কাছে তথ্য দিচ্ছে যে এটার জন্য 30,000 টাকা লাগবে। তো এখন 30,000 টাকা এই মানে এই ঘুষটা চেয়ে বসলো আর কি। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন নাকি? জি স্যার। হ্যাঁ, এখন ডিএচএল কর্তৃপক্ষকে আমার কাছে যে ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী 30,000 টাকা, 30 টাকাও আমি দিব না ধরেন, টার্গেট নিয়ে নামলাম, কিন্তু আপনাকে পকেটের মধ্যে কিছু টাকা রাখতেই হবে। মানে হচ্ছে ওই যে গরম ভাতে বিলাই বেজার, এটা শুনছেন নাকি কখন? জি স্যার। জি স্যার। এবার ঘটনা দেখেন, আপনার কথা হচ্ছে যে আমি টাকা দিব কিন্তু 30,000 দিব না, 3,000 দিব। এবার সেটা কিভাবে করবেন দেখেন, এইটা হলো ডিএচএল কে ওমর ফারুক ভাই স্পেকট্রা ইম্পোর্ট এন্ড এক্সপোর্টের মালিক, উনি এটার প্রোপাইটার, উনি বললেন ডিএচএল কে যে এই ফরম্যাটে এক চিঠি লিখে আপনি এখানে সিল সিগনেচার মেরে দেন।
এই ফরম্যাট গুলো প্রায় কমন ফরম্যাট, কিন্তু সবার কাছে অনেক সময় থাকে না বিধায় আহ এগুলো সবাই আসলে ওই ওই টাকা দিয়েই সবাই একটু চেষ্টা করে ম্যানেজ করে ফেলার। কিন্তু আমার ক্ষেত্রে ঘটনাটা আমি সব সময় চেষ্টা করি, বুঝার চেষ্টা করি যে এখানে কি হইলে কম পয়সা দিয়ে বুঝায় শুনায় মোটামুটি আমার এখান থেকে নিস্তার পাওয়া যাবে। আচ্ছা, কারণ আমি তো জি স্যার, আইনটা 5,000 বুঝি। টাকা কম দিতে পারলে তো ভালো স্যার। না না, এরপরও 30,000 টাকা যেখানে চাইছে আমি সেখানে 3,000 টাকা হলেও দিতে হবে ভাই। না তা না হইলে আপনাকে নেগোসিয়েশনে যাইতে হবে। 20,000 15,000 যা আছে, ওই যে কোন কোম্পানির জন্য আনছেন মালটা, ও আপনার একেবারে নাড়ি নাড়ি বুড়ি নক্ষত্র সব অ্যানালাইসিস করে ফেলবে। প্রোডাক্টের দাম কত ভাই? প্রোডাক্টও আনছেন ভাই 60-70 হাজার টাকা দিয়ে, বিক্রি করবেন 1.5 লাখ 2 লাখ টাকা, যাই হোক এগুলোর দাম আছে। হয়তো আন্দাজে সে একটা কিছু একটা ধারণা করে রাখতেছে, আসলেই ঠিক আছে। জি কিন্তু জি 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 আমার এই ভুলের কারণে ভুলের যে আমি কারেকশন দিব, কারেকশন তো আছে আমার কাছে। আপনি 30,000 টাকা চাইলেই আমি দিয়ে দিব, এমনটা তো হইতে পারে না ভাই। আসেন, ডিএচএল কাকে চিঠি লিখলো? ডিএচএল কমিশনার অফ কাস্টমস কে। এইটা শিখিয়ে দিচ্ছেন আপনি, এই ফরম্যাটটা। কারেকশন অফ ম্যানিফেস্ট অ্যাজ পার 45 সেকশন 45 আন্ডার কাস্টম সেকশন 1916। এগুলো দরাবাধা কথা, একেবারে স্টেরিওটাইপড। উই আর প্লিজ টু ইনফর্ম ইউ দ্যাট যে হাউস এয়ারওয়ে বিল মেনশনড অ্যাবাভ রেসপেক্টিভলি you are requested to presume and read the correction in consignee name, notified party address in manifest as per section 41. কারেকশনটা কি হবে? এক্সিস্টিং বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে স্পেকট্রা ট্রেডিং লিমিটেড আছে, কিন্তু অ্যাড্রেস ঠিক আছে ভাই। কিন্তু কারেকশন যেটা হবে, কারেক্টেড কনসাইনি নোটিফাই পার্টি না, আমি কিন্তু রেড মার্ক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, স্পেকট্রা ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেড এইটা হবে। রিমার্কস লিখেছেন আপনি কারেকশন অ্যাজ অ্যাটাচড হিয়ার উইথ ফ্রম বোথ বায়ার অ্যান্ড সেলার। বায়ার এবং সেলার দুজনের স্বীকারোক্তিতেই কারেকশনটা হয়েছে, সেইখানে আপনার সিল সিগনেচার হয়ে গেল। এখানে একটা সিল সিগনেচার ডিএচএল দিয়ে দিবে। ডিএচএল বুঝবে যে আপনার কনসাইনমেন্ট এটা করার জন্য এই ফরম্যাটটা লাগবে। ইভেন ডিএচএল এর কাছে এই ধরনের ফরম্যাট আছে, কিন্তু আপনি প্রোঅ্যাক্টিভ হয়েই আপনি চিন্তা করলেন যে কি, আমি চিন্তা করলাম যে কি এইটা এইভাবে ছাড়া কোনো উপায় নেই। এরপরও আমি টাকা 5,000 রেডি রাখলাম পকেটে। সিওল গ্লোবাল ট্রেডকে বললাম যে তুমি একটা কাজ করো, আমাকে এক্ষুনি এই চিঠিটা সিল সিগনেচার করে ইমেইলে পাঠায় দাও। আচ্ছা, সিল সিগনেচার করে ইমেইলে পাঠানোর সময় কি বরাবর তাকে চিঠিটা আমি তৈরি করে দিছি, যেমন ধরো আমি বা ওমর ফারুক ভাই। এখন এখানে চিঠির সাবজেক্টটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর কনসাইনি নেম এন্ড অ্যাড্রেস অ্যামেন্ডমেন্ট। প্লিজ বি ইন ইম্পোর্ট এক্সপোর্ট দ্য লিগেল দ্য পার্সেল এগেনস্ট হাউস এয়ারওয়ে বিল ইন বাংলাদেশ শিপড ফ্রম আস। আমরা যে শিপমেন্টটা করেছি সেটার রিসিভ করবে স্পেকট্রা ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট। কিন্তু ইন প্রিপারেশন অফ ডকুমেন্টস, আমরা ডকুমেন্ট তৈরি করার সময় উই মেনশন রং নেম এন্ড অ্যাড্রেস ইন দা এয়ারওয়ে বিল বাই মিস্টেক। ভুলবশত আমরা এটা ভুল হয়ে গেছে। প্লিজ ফাইন্ড বিলো ইনস্টেড অফ এক্সিস্টিং মেনশন ইন এয়ারওয়ে বিল। সেটা কি হবে? সেটার কারেকশনটা এখানে স্পেকট্রা ইম্পোর্ট এন্ড এক্সপোর্টের মালিক যিনি, হয় আমি সেটা অথবা আপনাদের যে কেউ একজন, সেটা এখানে লিখে দিলেন। এইটার তারপরে লিখে দিলেন একটা লাইন, ইট হ্যাজ বিন অ্যান ওভারসাইট, দেখা হয় নাই ভালোভাবে ফ্রম আওয়ার এন্ড, হুইচ উই অলসো সেন্ড দ্য সেম টু ডিএচএল বাংলাদেশ লিমিটেড। তার মানে সিওল গ্লোবাল ট্রেড ডিএচএল কেও এই চিঠিটা লিখছে, এবং এই চিঠিটা ইমেইলের মাধ্যমে কমিশনার অফ কাস্টমস কে কোরিয়া থেকে পাঠিয়েছে স্পেকট্রার জহিরুল ইসলাম কিংবা ওমর ফারুক ভাই, এবং সেটা স্পেকট্রা ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট কে ইমেইলে পাঠাইছে এবং ডিএচএল বাংলাদেশকেও ইমেইলে পাঠাইছে। আপনারা আমার যারা কথা শুনে বুঝছেন তারা ইয়েস বলেন, যারা বুঝেন নাই তারা নো বলেন। এগুলো না বুঝলে আপনারা স্যার নিজে নিজে বুঝতে পারছি। নিজে নিজে আপনারা নিজের ওয়ান ম্যান আর্মি হইতে পারবেন না ভাই। অন্যের উপর ডিপেন্ড করে ইম্পোর্ট এক্সপোর্ট আপনি করতে পারবেন, কিন্তু ঝামেলায় পড়লে সেখান থেকে নিষ্কৃতি পাওয়াটা খুব টাফ। কেন ঝামেলা হয়েছে? ম্যাক্সিমাম 99% মানুষ কেন ঝামেলা হয়েছে? ওই যে যাকে বেতন দিয়ে পালতেছে তার উপরেই হচ্ছে ঝাড়ে, কিন্তু নিজে বোঝার চেষ্টা করে না, কিংবা অনেক সময় টাকার প্যাকেজে চলে যায়। এবার স্পেকট্রার প্যাডে আরেকটা স্বীকারোক্তি আছে। সেই স্বীকারোক্তিটা কি? কমিশনার অফ কাস্টমস বরাবর সেই লেখাটা প্রায় একই ধাঁচের কথা। প্লিজ বি ইনফর্ম দ্যাট আমরাই লিগেল রেসিপিয়েন্ট অফ দ্য পার্সেল এগেন্স্ট, কিন্তু আমরা আমাদের রপ্তানিকারক ভুলবশত যে আমাদের অ্যাড্রেসটা
আমাদের নামটা হওয়ার কথা ছিল স্পেকট্রা ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, কিন্তু স্পেকট্রা ট্রেডিং লিখেছে সে। আমাদের এই কারেকশনের সংযুক্তি হিসেবে আইআরসি নাম্বারটা আমরা এখানে দিলাম এবং আইআরসির একটা কপিও সাথে দিলেন, তাকে বুঝাইতে মানে বিশ্বাস করাচ্ছেন যে কাস্টমস কর্তৃপক্ষকে দিস হ্যাজ বিন অ্যান ওভারসাইট বাই শিপার। আচ্ছা, সেখানে আপনার সিল অ্যান্ড সিগনেচার দিলেন, সেইটা কপি টু বাংলাদেশ এটা দিলেন। দেওয়ার পরে এখন আমি একদম কমিশনার অফ কাস্টমস এয়ারপোর্টের ওই রুমে আমি ঢুকলাম। ঢোকার পরে বললাম যে স্যার এই এই জায়গায় ভুলটা হয়েছে কোথায়, আপনার কি সমস্যা, এই জায়গায় ভুলটা হয়েছে স্যার, এই যে এই হাউস মানে এয়ারওয়ে বিলে আমার নামটা আপনার হচ্ছে যে স্পেকট্রা এই এটা হবে নাম, আমার আইআরসি সংযুক্তির কপিও আছে আমার সাথে, রপ্তানিকারক ভুলবশত স্পেকট্রা ট্রেডিং লিমিটেড লিখেছে, সেজন্য প্রোডাক্টটা রিলিজ করতেছে না অ্যাসেসমেন্ট করতে গিয়ে। তো যিনি এআরও অথবা আরো আছেন রেভিনিউ অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার, এই ছোট ভুলের জন্য 30,000 টাকা চায় না, কিন্তু 20,000 টাকা চাইছে। যাই হোক, ধরেন স্যার তাহলে কি 30,000 আমরা টাকাই স্যার চাইল। ইমেলে পাঠানোর সাথে সাথে কিছু হার্ড কপি নিয়ে যাবো স্যার, তিনটারই স্যার? এটা তো আমি হার্ড কপির কথা বলছি, ইমেলের ঘটনা তো ঘটেই গেছে। ইমেলে তো বাংলাদেশ কাস্টমস এর ওই যে বরাবর ওই বরাবর ইমেলে পাঠানো হয়েছে রপ্তানিকারকের ইমেল থেকে, এবং সেটার হার্ড কপি, সেটা সিল সিগনেচার করা হার্ড কপি যেটা, সেগুলো আমরা এই 3টা কপি 3টা চিঠি একসাথে দিয়ে ওদেরকে দিয়ে দিছি। তার মানে কি, ফরম্যাট যদি আপনার জানা না থাকে ভাই, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে, পকেটে টাকা নিয়ে ঘুরতে হবে, সাথে মাপও চাইয়ে আসতে হবে, কোনো লাভ হবে না। তার মানে কি, স্যার আপনার পকেটের স্যার হার্ড কপি দিলে কি কষ্ট, ইমেলও দিতে হবে স্যার? ভাই দুইটা হইলে বেস্ট। আপনি বাংলাদেশে কাকে বিশ্বাস করবেন, পুলিশকে, সাংবাদিককে, কাস্টমস কর্মকর্তা, কাকে বিশ্বাস করবেন? সেটাও স্যার, সেটাও ঠিক স্যার। আমাকেই তো বিশ্বাস করে পাইতেছেন না। আর এই যে স্যার টাকা পয়সা নিয়ে গেছে, ক্লাস নিবে কিনা আদৌ, এখন বলে আবার ক্লাস নিবে না। হ্যাঁ, বাকিদের কথা তো বাদ দিলাম, নাকি ওমর ফারুক ভাই? না স্যার, না আসলে স্যার না, না বাংলাদেশে এখন স্যার আসলে কাস্টমে খুব জিয়া করেছে। এখন এই জাতীয় ঘটনাগুলো, এগুলো খুবই খুবই সেন্সিটিভ ঘটনা, এবং এগুলোর প্রায় ধরনগুলো প্রায় কাছাকাছি। যখন আপনারা কোনো কনসাইনমেন্ট রিলিজ করতে গিয়ে কোনো বিপত্তির মুখোমুখি হতে পারেন, অথবা মনে হচ্ছে যে সিএনএফ আপনাকে একটা ইঙ্গিত দিছে, ভাই সিএনএফ মাঝে মধ্যে করে কি বলি, অনুগ্রহপূর্বক কোনো সিএনএফ এজেন্ট থাকলে এটাকে ভিন্নভাবে নেয়ার চেষ্টা করবেন না দয়া করে। অনেক ক্ষেত্রে সিএনএফ বলে যে কাস্টমস চাইছে হয়তো কত 2 লাখ, 2 লাখের মধ্যে ম্যানেজ করে দিয়ে সিএনএফ বলবে যে ভাই 3 লাখ চাইছে। তো এটাও ঘটনা ঘটতে পারে। কি ওমর ফারুক ভাই, আমার কথা বুঝছেন? জি স্যার, স্যার ইয়াতে আমি একটা ইম্পোর্টারের ভুক্তভোগী, আমি ইম্পোর্টার একটা একটা ভয় দেখেছি দেখায় দিবে এরকম স্যার। করতে। জি, ট্রাস্ট সেলারের কি যেন নাম, এই রাকিবুজ্জামান স্যার। জনাব রাকিবুজ্জামান। আচ্ছা, আপনার এইটার অভিজ্ঞতা আপনার থাকার কথা মেবি। জি স্যার। আপনি আপনি যে চিটং পোর্টে বা ঢাকা এয়ারপোর্টে তো মনে হয় কাজ করেছেন, তাই না? ঢাকা এয়ারপোর্টে মনে হয় স্যার কাজ করেছেন। আমরা মানে সিতে এয়ারে দুইটাতেই কাজ করি কম বেশি। তো মনে করেন আমি হচ্ছে নতুন, বাট আমার মানে আমি যার আন্ডারে আছি তাকে দেখেছি যে মানে এর আগে আপনাকে 22-এর একটা ব্যাচ, মানে 22-এর ব্যাচের মধ্যে বলেছিলাম একটা ঘটনার কথা, যে মানে ট্রানজেকশন আটকে গেছিল বিল অফ এন্ট্রির মধ্যে। পরে হচ্ছে স্যার আপনি পরে দেখাইছিলেন যে বিল অফ এন্ট্রির এই জায়গার মধ্যে চেক করতে, তাহলে বোঝা যাবে যে উনি আসলে কি ঠিক বলতেছে নাকি নিজের থেকেই ভুল বলতেছে, এরকম কিছু একটা। পরে ওইটা স্যার নিষ্পত্তি হয়েছে। বাট এই যে ম্যাক্সিমাম টাইমে সিএনএফ এরকম করে যে কোনো একটা জরিমানা ধরেন 1 টাকা হলে ওনারা ওইটাকে 1.5 টাকা বা 2 টাকা অনেক সময় করে থাকে। সব সিএনএফ এজেন্ট এরকম তাই না, কিন্তু সব অনেক সিএনএফ ক্ষেত্রে হয় এটা ওরকম না, সত্যি। একেবারে আমরা এভারেজে সবাইকে আমরা ইয়ে করতেছি না, বাট এটা কিন্তু নিজেকে জানলে, জনাব রাকিবুজ্জামান ভাই আমি আপনাকে বলি, ধরেন আপনি যদি কষ্ট করে এই জিনিসগুলো জানেন বা বুঝেন, ধরেন আপনাকে যদি বলি বিল অফ এন্ট্রি বোঝার জন্য আপনি প্রথমে চিন্তা করবেন, ইগনোর করবেন এই জাতীয় ঘটনাগুলো, বিদঘুটে ঘটনাগুলো, এগুলো মানুষ কে করে বা কারা করে, আপনি চিন্তা করবেন এটাতে যারা এক্সপার্ট তাকে এটার দায়িত্ব দিয়ে দাও। কিন্তু এটার মধ্যে যে আপনার বিশাল লক্ষ লক্ষ টাকার ঘটনা জড়িত আছে, এইটা কি আপনি বোঝা উচিত নয় বলে মনে করেন, নাকি বোঝা উচিত অবশ্যই বলে মনে করেন? স্যার, অবশ্যই এটা তো জানা দরকার, অবশ্যই স্যার। জি স্যার, অবশ্যই জানা দরকার।
তো এইসব বিষয়গুলোতে হ্যালো। আমাদের হ্যাঁ জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি। জি স্যার। তো এই সকল বিষয়গুলোতে আমাদের যথেষ্ট অবহেলা আছে। এইটা আমাদেরকে একটু নজর দিতে হবে এবং সেখানটা অ্যাড্রেস করতে হবে। আহ জনাব শহীদুল ইসলাম, আজকে জনাব জুলফিকার আলী শুনতে পাচ্ছেন আপনি? স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, জনাব ফারুক, জনাব মোর্শেদ আলী শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পারছি। জনাব মোর্শেদ আলী, আপনি কোথায় আছেন এখন? আমি আছি স্যার ময়মনসিংহে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন এইটা হচ্ছে বিষয়। আমরা এবারে একটু সামনের আলোচনায় যাই। সেটা হচ্ছে যে ভেতরের আলোচনা অনেক সময় বের হয়ে আসে। আচ্ছা, যাই হোক, কেস স্টাডি দিয়ে দিচ্ছি আমি। রাইট, একটা কেস স্টাডি। আচ্ছা, জনাব রেজওয়ান হুসাইন আমাদেরকে একটা একটা টেক্সট গ্রুপে দেখতে পাচ্ছিস, গত পরশু দিয়ে কল দিয়ে বললো যে গতকাল থেকে কোর্স শুরু হবে। এই জাতীয় কথাবার্তার দায়িত্ব আমি নিব না। আমার ক্লাস, আমি আমি এটা আমি আমি কোনো প্রকার প্রতারণা টাইপের কথাবার্তা কখনো জীবনে বলিও নাই। আমি এই জাতীয় কথাবার্তাগুলোর আমি আসলে দায়িত্ব নিব না। আমাকে বলছে পরের ব্যাচে আপনার ফার্স্ট থেকে করানো হবে। এই সকল কথাবার্তাগুলো আমি দায়িত্ব নিব না। আমি সরি ফর দ্যাট। আচ্ছা, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। হ্যাঁ, মূল আলোচনায় গিয়ে, আচ্ছা, আপনারা কি বইটা আপনাদের কাছে গিয়েছে, পৌঁছেছে? কারা কারা বই পেয়েছেন বলেন তো একটু আমাকে। হ্যাঁ আজকে হাতে পেয়েছি বই। স্যার আমি বইটা পেয়েছি স্যার। পাইছে স্যার আজকে। আচ্ছা, জনাব প্রীতম, আপনি বইটা হাতে পেয়েছেন? জি স্যার আজকে সকালেই পাইছে স্যার হাতে। আচ্ছা, তো বইটা সম্পর্কে আপনাদের কি কোনো মন্তব্য আছে নিরপেক্ষভাবে? আমি এখনো বইটা আসলে খুলে দেখা হয়নি স্যার, আমি একটু ব্যস্ত ছিলাম আর কি, শহরে ছিলাম। আমি আচ্ছা, নেক্সট ক্লাসে জানাবো স্যার আমার অভিমতটা। নিঃসন্দেহে কোনো বা সংশোধন থাকলে অবশ্যই জানাবেন। জনাব জনাব ঠিক ওমর আছে। ফারুক ভাই, আপনি বলেছেন বইটা পেয়েছেন, তাই না? জি স্যার, কিন্তু আমি স্যার ভিতরে করতে পারি নাই, যে ফ্রন্ট পেজটা আর এই যে পেজটা দেখছি আর কি স্যার, একটু বিজি ছিলাম তো। বাইন্ডিং বাইন্ডিং থেকে শুরু করে কেমন হয়েছে আপনার, মানে এটা এই কভার পেজটা অনেক সুন্দর হয়েছে স্যার, একদম স্যার নামের সাথে এবং ইয়ার সাথে স্যার বিষয়ভিত্তিকের সাথে একদম ম্যাচ করছে স্যার। আচ্ছা আচ্ছা। সালাম আলাইকুম স্যার, বইটা তো আমার প্রয়োজন ছিল, আমি কার সাথে যোগাযোগ করবো স্যার? ওই যে মিলনকে ওই বিকাশে টাকা পাঠাই দিয়ে বললেন যে একটা বই পাঠাই দিতে, আমি বলে দিব না, এখান থেকে একটা পাঠাই দিতে আচ্ছা, বলুন। গ্রুপে তো ওনার নাম্বার আছে তাই না? বিপ্লব অথবা মিলন, দুইজনের একজনকে পাঠিয়ে দিলেই চলবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। হুম। আর জনাব মোর্শেদ আলী, আর একটা প্রশ্ন আমি করতে চাই ওমর ফারুক ভাই। আহ, জি স্যার। সেটা হচ্ছে বইয়ের যে দাম নির্ধারণ হয়েছে, বা বইটা, এটা কি বেশি মনে হচ্ছিল নাকি? না স্যার। জি না, জি না, জি না স্যার। আচ্ছা আচ্ছা। আমি আসলে সবাইকে নিয়ে এই গল্প করা, আড্ডা দেওয়া, এটা আর হবে না। তো বাট স্যার আসলে ইনশাল্লাহ। বলতে গেলে কি, স্যার বইটা তো এখনো হাতে পাইনি। তাছাড়া এখন আমি এতটুকু বলতে পারি যে বইটা আসলে অবশ্য অপিনিয়ন দিব, তবে কোর্সের যে ভ্যালু আমাদের থেকে নেওয়া হয়েছে তার জন্য, তার চেয়ে এটা ফার বেটার স্যার। ওইটা আসলে কোনো ভ্যালু হয় না এই কোর্সে বলতে গেলে। আমি অনেকদিন থেকেই অনলাইনে অনেক ধরনের কোর্সের সঙ্গে অভ্যস্ত। তার মধ্যে স্যার আমি যতটা কোর্স করেছি, আমি
একদম মানে জীবনের একটা মনে হলো যে বেস্ট একটা মানে ডিসিশন নিচ্ছি যে আপনার এখানে এনরোলটা করে। এতটুকু বলুন স্যার। আসলে আমি জানি না, আপনাদেরকে লং কোর্স গুলোতে একটু সময় বেশি দিতে পারলে আমার আমার ভালো লাগতো, কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারছেন আসলে এটা এটা অনেক ডিপের ব্যাপার, এটা অনেক অভিজ্ঞতার ব্যাপার, ডিপের ব্যাপার। এগুলোর জন্য আরো অনেক, মানে আমি এক্সটেনশন, আমি গিয়েছি অলরেডি, আমি এক্সটেনশনে আমি কারোর সাথে যুক্ত হবো না। আচ্ছা, যাই হোক, আরেকটু অসুবিধা বলে নেই। দিচ্ছি স্যার, আমি এই কোর্সে জয়েন করার আগে একটা কোর্স শেষ করছি, তো ওই স্যারকে আমি বলা যায় না, টিচারের তো আসলে বদনাম শোনা যাবে না, তবে একটু বলি যে স্যারকে যখন কোশ্চেন করতাম, স্যার কোশ্চেনটাকে আহ, একটু বাকি রেখে আমাদেরকে প্রিমিয়াম বেসার দিকে একটু ধাবিত করতেন। কিন্তু আপনার যে ডেডিকেশন স্যার, আসলে জাস্ট অ্যামেজিং। ঠিক আছে, আপনার মানুষকে শিক্ষা দেওয়ার যে একটা ডেডিকেশন, এটা আসলে স্যার একজন টিচারের মহৎ উদ্যোগ। স্যার আসলে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো, এই ভাষা আমার নেই আসলে এই মুহূর্তে। আপনাদেরকে ধন্যবাদ আসলে, সবার অ্যাপ্রিসিয়েশন এবং সবার হচ্ছে যে আহ, যে কমেন্ট গুলো, এগুলো আমার আপনাদের সামনের দিনগুলোকে আরো সহজ করার জন্য, যাতে আমি সার্ভ করতে পারি। এবং কোর্স ফিটা সবসময় আমি আসলে কমাই নেওয়ার জন্য বলি যে, কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ করে নয় আর কি। এটা হচ্ছে বিষয়। জনাব কাজী নাজমুস সালেহ, আপনি আছেন আমাদের সাথে? জনাব কাজী নাজমুস সালেহ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আছি, আনফরচুনেটলি বাইরে ছিলাম তো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমি হলো স্যার ওই চট্টগ্রামে এসেছিলাম কেন্দ্রিক লাইসেন্সিং পরীক্ষা দিতে স্যার। ও আচ্ছা, আপনার জন্য শুভকামনা থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আচ্ছা, কোশ্চেন সহজ হয়েছে, বাট আনফরচুনেটলি খুব বেশি ভালো যে হয়েছে এরকম তা না। তারপর দোয়া করবেন স্যার। হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া থাকবে, আপনার জন্য শুভকামনা। স্যার আমার একটা ছোট্ট একটা কোশ্চেন আছে জি, বলুন প্লিজ। স্যার। বলছি স্যার, আমি ইউরোপিয়ান কোন কান্ট্রিতে ধরেন স্যার 10 পিস স্যাম্পল পাঠাতে চাই, সেই ক্ষেত্রে আমার করণীয় এটা কি? সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে 10 পিস স্যাম্পলের ওয়েটটা কত আর ডাইমেনশনটা কত, এইটার ওয়েট, ওজনটা কেমন আর ডাইমেনশনটা কেমন, সেটা আহ, বিবেচনায় নিয়ে এয়ার শিপমেন্ট কোন দেশে কানেকশন দিতে পারবেন এবং কোন দেশের ফ্লাইট অ্যাভেলেবিলিটি আছে, এইটা একটু আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি নিজে না পারলে আমাকে বলবেন, আমি খুঁজে বের করে দেবো, আপনাকে অপশন দিয়ে দিব। নট নেসেসারি যে আমি যাকে বলবো, যাদের সাথে যাদেরকে বলবো তাদেরকে দিয়ে করতে হবে, বিষয়টা তা নয়। আপনি আপনার পছন্দ মাফিক যার কাছ থেকে প্রাইস ভালো পাবেন, সার্ভিস ভালো পাবেন, তার সাথে কাজ করবেন। এই হচ্ছে বিষয়। ঠিক আছে স্যার, আমি আপনার বাংলাদেশি হোয়াটসঅ্যাপ নাম্বারে কিছু ফুলের ছবি পাঠাইছিলাম স্যার বিগত 6 তারিখে। আপনি এখন আসলে সিন করেননি। আচ্ছা আচ্ছা, আমি অনেক মেসেজ আসে তো, আপনি আবার আমাকে দিয়ে রাখেন, আমি একটু ফ্রি হয়ে দেখবো না। হ্যাঁ, স্যার বাংলাদেশি নাম্বারটা একটু কাইন্ডলি দেখেন। জি জি আমি জি। আর বলছিলাম স্যার, আপনার ওই যে দুবাইতে ফ্রেন্ড আছে, ফুলের ব্যাপারে একটু জানতে তাই জন্য স্যার একটু চেষ্টা চালাচ্ছিলাম আর কি, যদি অপরচুনিটি ও হয়। আচ্ছা, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ কানেকশন তৈরি করতে থাকেন, একটা না একটা সময় হয়তো আল্লাহ যদি আপনার ভাগ্যে রাখে, এটা হবে ইনশাল্লাহ। জনাব জুলফিকার আলী কোনো প্রশ্ন করতে চাচ্ছিলেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। ওই যে গত ক্লাসের একটা বিষয় স্যার একটু মানে কনফিউজ হওয়ার আছে, সেটা হচ্ছে যে, আপনার পিটিআই যেটা কাউন্ট করলেন, 20, 25 এটা নিয়ে 73 আসলো, এবং ওইদিকে শেষে দেখলাম 127। এটা স্যার একটু মানে ক্লিয়ার না স্যার, এটা কিভাবে আর কি এটা হলো, এটা এক ভাই প্রশ্ন করছিল, পরে আমি আচ্ছা আচ্ছা, ভিডিওটা আবার রিপ্লে করলাম, কিন্তু এটা ক্লিয়ার হয়নি। এইটা এই আর বিষয়টা বলুন। পিটিআইটা, হ্যাঁ বুঝতে পেরেছি আমি। ধরুন এখানে 25+3+20+15+5, কিন্তু প্লেন যোগ করলে আপনার হয় 73%, আর আপনাকে এইখানে ক্যালকুলেশন দেখাচ্ছে 89.32%। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি ভুল নাকি না? এটা ভুল নয়, এটা বের করার সূত্র হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের একটা অ্যাসেসমেন্ট ভ্যালু 100 ধরা হয়। ধরে দেখুন, এখানে তিনটা কালার একই রকমের, কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি আর হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। এই তিনটার ফর্মুলাও সেম।
তিনটার ফর্মুলা কেমন? কাস্টমস ডিউটি বের করতে হলে অ্যাসেসমেন্ট ভ্যালুর সাথে কাস্টমস ডিউটিকে গুণ দিতে হবে। একই রকম ভাবে রেগুলেটরি ডিউটি বের করতে হলে অ্যাসেসমেন্ট ভ্যালুর সাথে রেগুলেটরি ডিউটিকে গুণ দিতে হবে। একই রকম ভাবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বের করতে হলে অ্যাসেসমেন্ট ভ্যালুর সাথে এআইটি গুণ করতে হবে। করে সেটার ফলাফল যা আসে সেটা রেসপেক্টিভলি 25+3+5 এটা আসলো। পরবর্তী ধাপে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন আরেকটা দেখুন যে ভ্যাট এবং অ্যাডভান্স ট্যাক্স এই দুটার কালার সেম, মানে হচ্ছে এটা সূত্র সেম। আচ্ছা, আর সাপ্লিমেন্টারি ডিউটির সূত্র সম্পূর্ণ আলাদা, সেটা আমরা বের করব। কিভাবে বের করব? দেখুন, প্রথমে বের করতে হবে কাস্টমস ডিউটি, তারপর বের করতে হবে রেগুলেটরি ডিউটি, তারপরে হচ্ছে এআইটি। এআইটি বের করার পরে এই তিনটার ফর্মুলা আমরা জানলাম যে একই ধরনের ফর্মুলা। তারপর ফর্মুলাটা হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি সম্পূরক। অ্যাসেসমেন্ট ভ্যালুর সাথে কাস্টমস ডিউটি আর রেগুলেটরি ডিউটি যোগ করতে হবে। যোগ করে ওই সাপ্লিমেন্টারি ডিউটি যত পার্সেন্ট আছে সেই পার্সেন্টেজটা এখানে বসাতে হবে, সেটা গুণ করতে হবে আর কি। আচ্ছা, গুণ করার পরে বের করলো 25.6, এবং এটাকে বলা হচ্ছে ইফেক্টিভ সাপ্লিমেন্টারি ডিউটি। ইফেক্টিভ সাপ্লিমেন্টারি ডিউটি। আচ্ছা, এরপরে থাকলো বাকি দুইটা, একটা হচ্ছে ভ্যাট আর একটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। এই দুটার কালার সেম, মানে হচ্ছে ফর্মুলা সেম। দেখুন, অ্যাডভান্স ট্যাক্সের সাথে অ্যাসেসমেন্ট ভ্যালুর সাথে কাস্টমস ডিউটি আর রেগুলেটরি ডিউটি যোগ করতে হবে, প্লাস এটার সাথে সেই দুটোর ফলাফলের সাথে ইফেক্টিভ সাপ্লিমেন্টারি ডিউটিও যোগ করতে হবে। যোগ করার পরে যোগফলকে ভ্যাট দিয়ে গুণ করতে হবে। তার মানে কত? 100+25+3+25.5 মাল্টিপ্লাইড বাই 15 ডিভাইডেড বাই 100। ভ্যাট মানে কত পার্সেন্ট? 15%। তাহলে 15% মানে হচ্ছে 100 দিয়ে ভাগ করতে হবে। পেয়ে গেলেন আপনি কত? সেখানে 23.04। আচ্ছা, এবার বাকি রইল অ্যাডভান্স ট্যাক্স। এটার ফর্মুলাটা কিরকম? সেই একই রকম ভ্যাটের মতোই ফর্মুলা। সেই ফর্মুলাটা হচ্ছে অ্যাসেসমেন্ট ভ্যালু প্লাস কাস্টমস ডিউটি প্লাস রেগুলেটরি ডিউটি প্লাস ইফেক্টিভ সাপ্লিমেন্টারি ডিউটি। অ্যাডভান্স ট্যাক্স বের করতে হলে আবার ওই যে ভ্যাট যেরকম গুণ করছেন ওইটার সাথে গুণ করে দিয়ে অ্যাডভান্স ট্যাক্সের সাথে অ্যাডভান্স ট্যাক্সের ক্ষেত্রে অ্যাডভান্স ট্যাক্সটা গুণ করতে হবে। তাহলে অ্যাডভান্স ট্যাক্স কত ছিল? 5%। কোথায় ছিল সেটা? ট্যারিফ শিডিউলে ছিল। ট্যারিফ শিডিউলটা কোথায়? ওই যে উপরে আমরা ট্যারিফ শিডিউলে যেটা আছে, এই যে এখান থেকে আমরা ধরে বের করলাম আর কি। আচ্ছা, এরপরে সবগুলোর যে যোগফল হবে সেই যোগফলটা আপনি এখানে নিয়েছিলেন। সেই যোগফলটা নেয়ার পরে এখানে কত হয়েছে দেখেন, 25+3+5 যোগফলগুলো যোগ করতে হবে। যোগ 25.6 প্লাস 23.04 প্লাস অ্যাডভান্স ট্যাক্স ছিল লাস্টে কত? 7.68 প্লাস 7.68 89.32% বের করছেন, যোগ করছেন, যোগ করার পরে 89.32%। আপনি কি বুঝতে পারতেছেন কত হয়েছে বলেন? ক্যালকুলেটরটা তো আমি সাথে রাখলাম। স্যার বুঝতে পারছি। জনাব 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 মিরাজ ইমতিয়াজ কিছু করেছেন, কোনো প্রশ্ন করতে চাচ্ছিলেন? জি স্যার। প্লিজ বলুন। হ্যালো জি, শুনতে পাচ্ছি জনাব মিরাজ ইমতিয়াজ, প্লিজ বলুন। স্যার, আমি তো পরশু রাতে এই কোর্সে এনরোল করছি, তো গতকালকে আমাকে গ্রুপে জয়েন করানো হয়েছে। এখন এখানে তো দেখলাম যে 5টা ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে। এখন এটা তো বুঝলাম না কি হইলো স্যার। আপনাকে কি বলা হয়েছিল জনাব মিরাজ জি স্যার। ইমতিয়াজ? আপনাকে কি বলা হয়েছিল যে এটা কি নতুন ব্যাচ, নতুন করে ক্লাস শুরু হচ্ছে? আমাকে আমি যখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছি তখন বলছে যে আগামীকালকে ব্যাচ শুরু হবে, আপনি আজকে এনরোল করতে পারবেন আর কি, আজকে শেষ দিন। তো জয়েন করে একটু পরে দেখি যে এখানে অলরেডি 5টা ক্লাস শেষ। হ্যাঁ, আজকে হচ্ছে 6 নাম্বার ক্লাস। এই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত আছেন, যারা অ্যাডমিনে আছেন, তারা এই মেসেজগুলো দেখতে পাচ্ছেন, তাই না? তো এখন যদি তারা আপনাকে বলে থাকেন এটা এই তথ্যটার দায়ভার কি আমি নিতে পারি?
এখন স্যার এটা কে নিবে, কে সমাধান করবে, এটাও তো মানে আমার জায়গা থেকে বোঝা সম্ভব না। আমি আমার কোর্সে এনরোল করা দরকার, আমি কোর্সে এনরোল করছি, তো এটা আমার সাথে যেটা হয়েছে এটা তো সমাধান করার দায়িত্ব তো আমার না, এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদেরই তো দায়িত্ব, তাই না স্যার? আচ্ছা, হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেটার জন্য তাদের পক্ষ থেকে আমি আসলে আপনাকে সরি বলতে পারছি না। এটা কারণ পাচ্ছি না এজন্যই যে আমি হয়তো আপনাকে বলতে পারতাম যে ভাই নেক্সট আমি ক্লাস নিব আর একটা ব্যাচে, ওইখানেও আপনি পুরো ব্যাচটাই ক্লাস করতে পারবেন, কিন্তু আমি এরপর আর কোনো লাইভ ক্লাস দিব না বাংলাদেশ অনলাইন। তো যাই হোক, এখন এটা একটু আমি ওদের সাথে কথা বলে দিব যে 6 নাম্বার ক্লাসের সময় স্টুডেন্টকে কেন এই নতুন ব্যাচ বলে ভর্তি হইতো, এটা আমি সরাসরি জিজ্ঞেস করবো। জনাব মিরাজ ইমতিয়াজ, আপনি কি আমার কথা শুনে বুঝতে পেরেছেন? জি স্যার। এটা আমি তাদেরকে জিজ্ঞেস করবো, আমি আপনাকে কথা দিলাম। ধন্যবাদ স্যার। আরেকটা প্রশ্ন কি যেন করতে চাচ্ছিলেন, হাত উঁচু করেছিলেন। আচ্ছা, ঠিক আছে, আমরা সামনের দিকে একটু অগ্রসর হই। আমি সেটা স্যার একটু প্রশ্ন করতে চাইছিলাম। জনাব প্রীতম, জি প্লিজ বলুন। হ্যাঁ স্যার, আমি ওই যে একটু ফেসিয়াল সিরামের এইচএস কোডটা দেখছিলাম স্যার গুগলে, যে 33049990, কিন্তু এটা যে এসআরও তে কিন্তু এইচএস কোডটা মানে পাই নাই স্যার, এটার জন্য একটু জানতে চাইছিলাম। আপনি কত নাম্বার এসআরও করেছিলেন, এসআরওটা? ও, আপনি যেটা পাঠাইছিলেন স্যার গুগলে, ইয়েতে হোয়াটসঅ্যাপে, ওইটা চেক করছিলাম স্যার। ওই সিরিয়ালটাই দেখছিলাম, কিন্তু ওই সিরিয়ালে মানে বাকিগুলো আছে কিন্তু এটা নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আমি। রাইট। তো সেটা হচ্ছে আপনি যদি 136-এ একটু দেখেন কষ্ট করে, তাহলে সেখানে একটু খোঁজার চেষ্টা করবেন প্লিজ। আপনার আপনার কোডটা একটু বলবেন সেরামের। জি, 33049990। 49990, 33049990 সেরাম। হ্যাঁ। সেরাম তো বাংলাদেশে একটা প্রতিষ্ঠান করে, সেটার নাম হচ্ছে ফেন্সি। ফেন্সি হচ্ছে গাউসিয়া মার্কেটের ওই দিক দিয়ে, গাউসিয়ার ওই দিক দিয়ে। ফেন্সি চেনেন নাকি আপনি? না, আমি চিনি না স্যার। আপনি আপনার আপনার অবস্থান কোথায়, ঢাকায় না ঢাকার বাইরে? সিলেটে স্যার, সিলেটে। সেরাম কিন্তু কোয়ালিটিফুল সেরাম কিন্তু প্রচন্ড ভালো বিজনেস একটা একটা প্রোডাক্ট। আপনি কোথা থেকে নরমালি ইম্পোর্ট করার প্ল্যান করতেছেন? আমি বলি স্যার, আমি একটা কোম্পানিতে জব করি আর কি, রেমেডিস বাই ডক্টর রাজেশ, যেটা হচ্ছে ডার্মা কসমেটিক্স নিয়ে কাজ করে। তো আমি চাইছিলাম, হ্যাঁ, চাইছিলাম যে ইন্ডিয়া থেকে আর কি ম্যানুফ্যাকচার করবো, এই চিন্তা ভাবনা ছিল। অলরেডি আমার একটা কোম্পানির সাথে কথা হয়েছে, বিও ইন্টারন্যাশনাল নামে। তো এটা আচ্ছা। একটু ইয়ে করছিলাম স্যার, যে কিন্তু এখানে দেখতেছি যে ট্যারিফ শিডিউলে এটা এই কোডটা আছে এখানে, যে যদিও স্পেসিফিকলি সিরাম মানে শব্দটা লেখা নাই, কিন্তু এই কোডটাই দেখাইতেছে গুগলে। আর এসআরও তে আমি একটু চেক করছিলাম, কিন্তু ওই যে ওখানে পার কেজি কিরকম, কিন্তু ওইখানে আর কি এটা পাই নাই, এটা পাই নাই। এই জন্য আপনাকে প্রশ্ন করা স্যার। বুঝতে পেরেছি আমি। আচ্ছা ঠিক আছে, এটা এসআরও 135-এ না পেলে এসআরও 130। আচ্ছা, এটা 33049990, তাই না? 33049990। আচ্ছা, এসআরও 136। আপনি এসআরও 135-এ দেখেছিলেন, তাই না? জনাব প্রীতম, আপনাকে প্রশ্ন করতেছি। হ্যাঁ হ্যাঁ স্যার, সরি বলছিলাম সরি, আমি একটু গেছিল স্যার। ওইটা আমি মানে খেয়াল হচ্ছে না স্যার, যে 135 না 36 দিচ্ছিলাম, এটা ঠিক খেয়াল হচ্ছে না স্যার। আচ্ছা, এটা দেখুন, কিছু কিছু জায়গায় একটু কাজ করেন। যেমন ধরেন হল্যান্ড এন্ড ব্যারেট, অত্যন্ত দামি প্রোডাক্ট এগুলো। বাংলাদেশের মানুষের একটা শ্রেণীর মানুষ আছে যারা দামের দিকে তাকায় না, এগুলো নিয়ে রিসার্চ করেন একটু। যেহেতু আপনি আছেন, আপনাকে একটা প্রোডাক্টের নাম বললাম, হল্যান্ড অ্যান্ড ব্যারেট। থ্যাংক ইউ স্যার, আমি পরে একটু রিসার্চ মানে করবো জাস্ট স্যার। একটু, জাস্ট বলতেছিলাম কিসের জন্য এগুলো নিয়ে আমার সাথে বিজনেস করার দরকার নাই, বলতেছিলাম আইডিয়া নিয়ে রাখেন। যেহেতু একটা প্রতিষ্ঠানের সাথে আপনি জব করতেছেন, তারপর হচ্ছে পিউরিটানস প্রাইড, আমেরিকান,
সেই লেভেলের বিজনেস করে। আমি একজনকে চিনি, সে একা প্রোডাক্ট করে আমেরিকান একটা প্রোডাক্ট, পিউরিটান্স প্রাইড, ভিটামিন সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট যেগুলো, এই তারপর হচ্ছে যে ডার্মা কসমেটিক, অনেক ধরনের প্রোডাক্ট আছে। এই যে হল্যান্ড এন্ড ব্যারেটটা হচ্ছে ইউকের আর কি। এটা খোদ আমরাই ধরেন সাহস করি না, এত দাম এগুলো। ছোট ছোট জিনিস, সেরাম যে প্রোডাক্ট গুলো আছে এগুলো নিয়ে, প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে আসলে আমি যে এক্সটেনশনে যাব, আমি প্রোডাক্ট বেসিস কিছু রিসার্চে যাব আর কি। সেগুলো নিয়ে আপনার দেখি সুযোগ করতে পারলে সবাইকে ফ্রি অফ কস্টে ওখানে ইনভাইট করে ফেলবো, সবাই যুক্ত হয়ে নিয়ে। থ্যাংক ইউ স্যার। আমি সবগুলো ব্যাচেই দিয়ে দিব অবশ্যই স্যার, ইনশাল্লাহ। রাইট। স্যার আপনার কাছে বিশেষ করে অনুরোধ থাকবে স্যার, সোর্সিং ক্লাসটা যদি একটু নিতেন আমাদের। সোর্সিং এর জন্য শুনুন ঘটনা, আমাকে অনেকেই এটার জন্য আমাকে বেশ হচ্ছে যে করে থাকেন, তো আমাকে রিকোয়েস্ট করে থাকেন। ধরেন সোর্সিং এর জন্য যদি আমি টাইম দেই, আপনাদেরকে ইউরোপিয়ান টাইমের সাথে ম্যাচ করবে, কিন্তু চাইনিজ টাইমের সাথে ম্যাচ করে না। চাইনিজ টাইমের সাথে ম্যাচ করাইতে হলে আমাকে ইউকে টাইম রাত 4টার সময় উঠতে হবে, বসতে হবে কম্পিউটারের সামনে সোর্সিং। এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষের হচ্ছে চায়না বেসিক সিস্টেম গুলোই হচ্ছে সবচেয়ে বেশি, থাইল্যান্ড বেসিক সিস্টেম গুলোই বেশি। তো সেটার আবার টাইম জোনটাও হচ্ছে এক একটা রিজিয়নের এক এক রকম। এটা আমার জন্য খুব টাফ হয়েছে, বাট স্টিল আমি চেষ্টা করবো। জনাব রাকিবুজ্জামান হাতে করেছেন, জনাব মিরাজ ইমতিয়াজও হাতে করেছেন। স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে যে আহ, একটা যদি স্যার মানে আমি মূলত এই কোর্সে আর কি ভর্তি হওয়ার পিছনে কারণ হচ্ছে যে স্যার এক্সপোর্ট জিনিসটাকে ভালো করে বোঝার জন্য, যেহেতু এক্সপোর্টের উপর হচ্ছে মানে সরকারও বেশি প্রায়োরিটি বা উৎসাহ দেয়, বাট আমাদের ল্যাকিংস আইডিয়া বা ল্যাকিংস ইনফরমেশনের কারণে আমরা এটা করছি না। ক্যাশ এখন স্যার এটা ইনসেন্টিভ, যদি হ্যাঁ একটা ক্যাশ প্র্যাকটিক্যাল ইনসেন্টিভ। এখন স্যার আমাদের যদি মনে করেন একটু এক্সপোর্টটাকে জনাব একটু জনাব ঠিক মতো মানে রাকিবুজ্জামান, আপনার কথাগুলো ইন্টারাপ্টেড হচ্ছে। আমরা আপনার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলাম না। স্যার এখন বোঝা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যাঁ জনাব রাকিবুজ্জামান, আপনার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলাম না। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার, এখন শুনতে পাচ্ছি স্যার। জি জি, বলুন বলুন, প্লিজ বলুন। স্যার আমি আর কি মানে এই কোর্সে স্যার জয়েন করার সবচেয়ে বড় মানে রিজন হচ্ছিল স্যার এক্সপোর্টটাকে ঠিকমতো একটু মানে বোঝার জন্য বা জানার জন্য, কারণ ওই রিলেটেড আর কি বিজনেসটাকে একটু গ্রো করতে চাচ্ছিলাম, যাতে ফিউচারে এটা নিয়ে ভালো কাজ করতে পারি। তো এটা নিয়ে যদি একটু স্যার প্র্যাকটিক্যাল একটু দেখাইতেন তাহলে একটু সুবিধা মানে ভালো হতো, বা একটু গাইডলাইনটা একটু যদি আর একটু ভালোভাবে দেখাতেন যে কোথা থেকে এক্সপোর্ট করা যায়। বা যেমন ধরেন স্যার ইম্পোর্ট করতে গেলে মানে পিআই এর জিনিসগুলো দেখাইছিলেন, বা হচ্ছে কি কি করলে কিভাবে ইম্পোর্ট করা যায়, বা এলসি কিভাবে করলে হচ্ছে ইম্পোর্টের ক্ষেত্রে কি কি প্রবলেম হয় যদি নাম ভুল হয়, এগুলো দেখাইছেন স্যার। কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে কি স্যার সেম মানে কিছু ক্ষেত্রে শুধু হালকা অপোজিট হবে, বা ওইখানে গেলে কি কি ভাবে আর কি করা যেত বা যাবে, একটু কষ্ট করে স্যার এটা একটু রিকোয়েস্ট ছিল যে দেখানোর। আচ্ছা, আপনার ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। আমরা আসি একটু স্পেসিফিকলি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদেরকে একটু এই জায়গায় আবার একটু ফোকাস করতে হবে।
ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে সবসময় সকল ডকুমেন্ট তৈরি করার দায়িত্ব হচ্ছে একজন রপ্তানিকারকের। আমদানিকারক যদি প্রেক্ষাপট আপনি এখন আমদানিকারক হয়ে থাকেন, তাহলে এই ডকুমেন্ট গুলো তৈরি করার দায়িত্ব আমদানিকারকের নয়, এগুলো তৈরি করার দায়িত্ব হচ্ছে রপ্তানিকারকের। তাহলে আপনি যদি রপ্তানিকারক হয়ে থাকেন, তো ডেফিনেটলি আপনাকে একটা কাজ করতে হবে, আমদানিকারকের পণ্য খালাস করার বিবেচনায়, মানে পণ্য খালাস করার যে বিবেচনায় তাকে যাতে কোনো কোনো প্রকার কাস্টমস এর অযথা হয়রানির শিকার না হতে হয়। অবশ্য বহির্বিশ্বে, বাংলাদেশ ছাড়া অন্যান্য যে সকল বহির্বিশ্বে এই ধরনের হয়রানিগুলো খুব একটা হয় না বললেই চলে, কিন্তু বাংলাদেশে এগুলোর একটু মাত্রাটা একটু অতিমাত্রায় এগুলো বিরাজমান আমরা দেখতে পাই, বেশিরভাগ ক্ষেত্রে তা হয়। তারপরও যদি কোনো ডকুমেন্টের ডিসক্রিপেন্সি থাকে কিংবা ডকুমেন্টের যদি কোনো মানে ইনফরমেশন মিস্টেক হয়, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। তার মধ্যে আমরা জানি যে কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, কান্ট্রি অফ অরিজিন, বিল অফ ল্যান্ডিং, বিল অফ এক্সচেঞ্জ, বেনিফিশিয়ারি সার্টিফিকেট, এই পিডিএফটা দেয়া আছে পুরোটা। হ্যাঁ, আচ্ছা, এই ডকুমেন্ট গুলো সেট অফ ডকুমেন্ট হিসেবে আপনাকে এটা আপনার নখদর্পণে থাকতে হবে। পাশাপাশি আরো কয়েকটা জিনিস আমদানিকারকের সাথে আপনার সাথে আলোচনায় বেশ ভালো কিছু অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন। তার মধ্যে কি জানেন? প্যাকিং। প্যাকিং লিস্ট স্যার। প্যাকিং থার্মোকল প্যাকিং বললেন, থার্মোকল প্যাকিং স্যার বুঝতে পারছি। সে চাচ্ছে আপনাকে স্পেসিফিকেশন। থার্মোকল প্যাকিংটা কি জিনিস একটু সেটা দেখেন। থার্মোকল প্যাকিং হচ্ছে ফোমের কার্টুন যেগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন থার্মোকল প্যাকিং। আচ্ছা, এই জি স্যার, ধরনের দেখতে থার্মোকল প্যাকিং এ কি হয়, সে যদি চায় থার্মোকল প্যাকিং, তাহলে আপনি কি তাকে পেপার প্যাকিং দিতে পারবেন? না স্যার। ম্যাঙ্গো প্যাকিং, এই জিনিসগুলো খুব মানে খুবই গুরুত্বপূর্ণ ভাবে মাথায় রাখতে হবে। ধরেন আপনি আম এক্সপোর্ট করবেন, সেখানে আমটা তো প্যারিসেবল জিনিস, তাই না? সেইটার ক্ষেত্রে আপনাকে কিভাবে প্রোডাক্টগুলো প্রিপেয়ার করতে হবে এবং এই প্যাকিং গুলো কেমন হতে হবে, স্টেকিংটা কি হবে, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। পাশাপাশি এটার পাশাপাশি একটা প্যাকিং এর উপর কয়টা প্যাকিং রাখতে পারবেন, এটাকে বলা হয় স্টেকিং। সেই জিনিসটাও খুব গুরুত্বপূর্ণ, সেটাও একটু দেখাই। সেটা হচ্ছে স্টেক লিমিটেশন। এগুলো কিন্তু রপ্তানিকারক আমদানিকারক খুব খেয়াল করে যে আপনার প্যাকিং যদি ভালো না হয়, অনেক ক্ষেত্রে আরো কিছু ব্যাপার আছে, শুধু প্যাকিং ট্যাকিং না, আরো কিছু ব্যাপার আছে। ওয়েট স্টেকিং লিমিটেশন দেখুন, আপসাইড ডাউন প্যাকিংটা, এই ধরনের বিষয়গুলো কি, প্যাকিংটা আপনি কিভাবে রাখলেন, প্যাকিং আপসাইড ডাউন, এটা মানে হচ্ছে এই পাশটা উপরে রাখতে হবে। এখন ধরেন এমন একটা প্রোডাক্ট আসলো, সেটাকে মানে আপসাইড ডাউন করে রাখলেন আপনি, আপসাইড আপ না করে, তখন পণ্য নষ্ট বা ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে। এই জিনিসগুলো খুব ভালো করে অবজার্ভ করতে হবে এবং প্রোডাক্ট মুভমেন্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। প্রোডাক্ট যদি ফ্রেজাইল হয়, ভঙ্গুর হয়, সেই প্রোডাক্ট গুলোও কিন্তু এক ধরনের হচ্ছে যে খুব কেয়ারফুল ইনস্ট্রাকশন দিয়ে সিএনএফ এজেন্টকে দিয়ে ওয়েট স্টেকিং লিমিটেশন। ধরেন আম, অথবা একটা উদাহরণ দিলাম, আপনি পাশাপাশি একটা প্রোডাক্টের উপরে এরকম আরো 9টা, একটা কার্টুনের উপরে 9টা কার্টুন রাখলেন, তাহলে হইল কয়টা? 10টা। ওয়েট স্টেকিং লিমিটেশনে প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে রিসার্চ করতে হবে, এটা ফিজিক্যালি দেখে নির্ধারণ করতে হবে, আমি যে একটার উপরে আরো 9টা রাখছি, 10টা প্যাকেট হইলো, এটা কি ওজন সহ্য করে এটার কোয়ালিটিটা ঠিক পর্যন্ত আমদানিকারকের কাছে পৌঁছাবে কিনা, সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এগুলো হচ্ছে বিবেচনা যোগ্য ব্যাপার এবং সেগুলোতে আপনার দেখবেন হার্ড কপি বইটা যাদের কাছে পৌঁছাইছে পেজ নাম্বার 82-83-তে এই ধরনের বিষয়গুলো লেখা আছে। পাশাপাশি অ্যালং উইথ ওই হার্ড কপি বইয়ের মধ্যে আপনার পুরো বইটা পড়বেন, রপ্তানির ক্ষেত্রে কস্ট ক্যালকুলেশনের যে বিষয়টা আছে সেখানেও কিন্তু লেখা আছে, ওগুলো খুব বাংলায় সুন্দর করে শৃঙ্খলাবদ্ধ ভাবে লেখা আছে,
খুব কঠিন কিছু না, বুঝতে পারবেন। এরপরও আপনারা দেখবেন যে যদি কোনো প্রকার কোনো ধরনের বিপত্তির মুখোমুখি হন, যদি কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই সেগুলো আমার সাথে আলাপ আলোচনা করবেন। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কথা, সেটা হচ্ছে পেমেন্টের ক্ষেত্রে আপনি যদি রপ্তানিকারক হয়ে থাকেন, অবশ্যই পেমেন্টটা অ্যাটলিস্ট 50% পেমেন্ট আপনি অ্যাডভান্স পেমেন্ট হিসেবে নিয়ে নেবেন। এই প্রশ্নটা কে যেন করেছিলেন? জনাব রাকিবুজ্জামান, তাই না? জি স্যার, আমি শুনতেছি সবকিছু। হ্যাঁ, হ্যাঁ। আপনি যদি স্যার হচ্ছে পেমেন্টটা স্যার হচ্ছে ওই যে যেমন ইম্পোর্টের ক্ষেত্রে হচ্ছে আমরা চাইনিজ ফ্যাক্টরি ম্যান বা ওদেরকে আর কি মানে 50% মিনিমাম মানে মানে পেমেন্ট করে থাকি। এখন এই ক্ষেত্রে যদি আমি এক্সপোর্টার হই তাহলে আমাকে আমি আমি হচ্ছে 50% মিনিমাম হচ্ছে পেমেন্ট নিয়ে থাকবো, তাই তো? এক্স্যাক্টলি, আমি আপনাকে বলি যে ক্যাশ পেমেন্টটা নিয়ে ফেললে সুবিধা হচ্ছে কি জানেন? ধরেন আপনার টোটাল অর্ডারের ভ্যালু হচ্ছে পিআই এর ভ্যালু $10,000 বা এলসি, পিআই এর ভ্যালু $10,000, এলসির ভ্যালু $10,000 নয়। টোটাল অর্ডারের ভ্যালু, পিআই ভ্যালু সমান সমান অর্ডার ভ্যালু, মানে এটা হচ্ছে অর্ডার ভ্যালু, টোটাল অর্ডার ভ্যালু। জি স্যার। অর্ডার ভ্যালু। এখন প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট আপনি একজন রপ্তানিকারক। একটা উদাহরণ হিসেবে একটা সংখ্যা বসালাম, টোটাল অর্ডারের ভ্যালু হচ্ছে $10,000। তার মধ্যে পেমেন্ট পেমেন্ট ডিটেইলস পেমেন্ট ডিটেইলস হচ্ছে আপনি তাকে বলবেন যে 50% তুমি আমাকে দিবা অ্যাডভান্স পেমেন্ট। আর বাকি যে 50% থাকবে সেটা তুমি এলসি করতে, আপনি প্রথমে শুরু করবেন কি দিয়ে? এগুলো তো নেগোশিয়েবল কথাবার্তা। প্রথমে শুরু করবেন যে 100% অ্যাডভান্স পেমেন্ট, 100%। তার মানে কি 100% অ্যাডভান্স পেমেন্ট নিয়ে মেরে দিলেন নাকি? না, ইম্পোর্ট এক্সপোর্টে এগুলো করা যায় না, এবং এগুলো করা করা গেলেও এটা এটা অনৈতিক পন্থা অবলম্বন করা হবে। আচ্ছা দেখুন, জি এটা হচ্ছে আপনার, এইটা দুই ধরনের হতে পারে। 50% হতে পারে এলসি, লেটার অফ ক্রেডিট হতে পারে এলসি, বাকি 50% আপনি এলসি তে পেলেন। কিন্তু আপনার যদি কোনো অ্যাডভান্স পেমেন্টের প্রয়োজন হয়, লক্ষ্য করবেন, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে আমরা জি নেগোশিয়েট স্যার, করতে লক্ষ্য গেলে করছি। পেমেন্ট নেগোসিয়েশনে আমরা পেমেন্ট ট্রানজাকশনটা, পেমেন্টের যে ব্যাপারটা, এটা সেটেলমেন্ট কিভাবে করব, এই জিনিসটা সম্পর্কে আমরা আসলে খুব একটা ভালো ধারণা রাখি না। এখানে অনেক ধরনের ব্যাপার হতে পারে। আপনি আপনার প্রাইসটা কি, আপনি অ্যাডভান্স পেমেন্ট চাইলেন 100%, এটা কোথায় উল্লেখ থাকবে? এটা পিআই তে উল্লেখ থাকবে, প্রোফর্মা ইনভয়েস উল্লেখ থাকবে। কিন্তু প্রোফর্মা ইনভয়েস রপ্তানিকারক ইস্যু করার আগে, আমদানিকারকের সাথে প্রোফর্মা ইনভয়েসটা ইস্যু করার আগে তো এটা তো অফিসিয়াল ঘটনা, এটা হলো একেবারে আনুষ্ঠানিক ঘটনার প্রথম পদক্ষেপ হচ্ছে প্রোফর্মা ইনভয়েস ইস্যু করবে রপ্তানিকারক আমদানিকারককে। তার আগে রপ্তানিকারকের সাথে আমদানিকারকের দ্বিপাক্ষিক অনেক আলাপ আলোচনা হয়েছে না জনাব রাকিবুজ্জামান? শুনতেছেন আপনি? জি স্যার, জি স্যার, পক্ষের অবশ্যই সাথে অনেক কথাবার্তা হবে। কথাবার্তা হয়েছে, হওয়ার এক পর্যায়ে পেমেন্ট ও সেটেলমেন্ট হয়েছে, পেমেন্টের বিষয়ে কত সেটা। তো ওই যে কথাটা আসলো ওখানে, পিআই তে যে কথাটা আসবে, সে যদি বলে যে না, আমি তোমাকে 50%, 100% অ্যাডভান্স দিব না তোমাকে, আমি আসলে পেমেন্টের জন্য আমি 50% অ্যাডভান্স পেমেন্ট করবো, বাকি 50% এলসি তে দিব, এমনটা হইতে পারে, নাও হইতে পারে। সে আপনাকে অফার দিতে পারে, না ভাই, আমি তোমাকে 20% অ্যাডভান্স পেমেন্ট দিব, বাকি 80% এলসি তে দিব, বিকজ তোমার সাথে আমার প্রথমটা ইয়ে হচ্ছে, তোমাকে চিনি না জানি না, যদিও দুপক্ষের মধ্যে অভিভাবক ব্যাংক আছে। অথবা এমনটাও হতে পারে যে 30% অ্যাডভান্স পেমেন্ট দিলেও 70% আপনি এলসি তে দিল, এটাও হতে পারে। এটার অ্যাডভাইজিং কপি আপনাকে ব্যাংক দিবে। অথবা এটার উল্টোটাও হতে পারে, সরি হ্যাঁ, 30% অ্যাডভান্স পেমেন্ট দিল, 70% এলসি তে দিল। তো আপনার যদি প্রোডাক্ট অ্যারেঞ্জমেন্টের জন্য যদি ক্যাশের প্রয়োজন হয়, তো ডেফিনেটলি তার কাছ থেকে আপনি
আলাপ আলোচনার সময়, নিগোসিয়েশনের সময় কিংবা কমিউনিকেশনের সময় আপনি তাকে বলবেন যে আমার পেমেন্ট অ্যাডভান্স দিবা তুমি ব্যাংক টু ব্যাংক, আমার আমার ব্যাংকে তুমি আপনার যে কারেন্ট অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে সরাসরি আহ হচ্ছে বিদেশ থেকে সরাসরি টাকা চলে আসবে। টপ চলে আপ আসবে পেটে মানে ডিপেন্ড করবে আপনার কমিউনিকেশন, এবং সেটা জি বাংলাদেশ ব্যাংকের নোটিফিকেশনের মাধ্যমেই আপনার অ্যাকাউন্টে জমা হবে, আদারওয়াইজ নট। জি স্যার। তো এইটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আপনার যদি প্রোডাক্ট প্রস্তুত করা কিংবা প্রোডাক্ট কেনার যদি অ্যাবিলিটি বা র মেটেরিয়াল কেনার অ্যাবিলিটি না থাকে, তখন আপনি এই জাতীয় ঘটনাগুলো করতে পারেন। এটা ছাড়াও রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশে মানে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা হচ্ছে যত বেশি পরিমাণ আপনি অ্যাডভান্স পেমেন্ট নিয়ে আসতে পারেন তাতে কোনো অসুবিধা নেই, এলসিতে আনলেও অসুবিধা নেই, সেটাও ওয়েল অ্যান্ড গুড। অ্যাডভান্স পেমেন্ট টিটির ক্ষেত্রেও সমস্যা নেই। কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা বিশাল মাথা ব্যথা হচ্ছে আমদানির ক্ষেত্রে আপনাকে সরাসরি ক্যাশ টাকা মানে অ্যাডভান্স পেমেন্ট নর্মালি 5 থেকে 10 হাজার টাকার বেশি, $10,000 বেশি বাংলাদেশ ব্যাংক অলিখিত ভাবে দিতে চায় না। এটা একটা হচ্ছে, যদিও লিখিত কোনো প্রজ্ঞাপন এই ব্যাপারে তাদের নেই, আছে $10,000 বেশি দেওয়া যাবে না এমনটা বলে বিভিন্ন ব্যাংকগুলো। অনেক ব্যাংকগুলো 3,000 $5,000 আপনাকে আমদানির ক্ষেত্রে আপনাকে মানে আমদানির ক্ষেত্রে তো কি হয়, ফরেন কারেন্সি দেশের বাইরে চলে যায়, সেটা গভর্নমেন্টের লস। জি এটা একটা। আর হচ্ছে রপ্তানির ক্ষেত্রে গভর্নমেন্টের লাভ হচ্ছে ফরেন কারেন্সি দেশের মধ্যে আসতেছে, সেটা গভর্নমেন্টের। বাংলাদেশে ঢুকতেছে। জি স্যার, রেমিটেন্স হিসাবে। জিডিপির জন্য এটা ভালো, জি তারপর টোটাল ইকোনমি এটাতে বুস্ট হয়। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং এই বিষয়গুলো বিবেচনা করে তারপর হচ্ছে একটা পেমেন্টের সেটেলমেন্টে আসতে হবে। অন টপ অফ দ্যাট, যে সে যেভাবে শিপমেন্ট চায় আপনি তাকে, সেভাবে থাকলে এটা করে দিবো। হ্যাঁ সে সেভাবে চেষ্টা করবেন, কিন্তু এখানে অনেক কথা আছে। যদি আপনি বইটার মধ্যে খুব সুন্দর করে লেখা আছে, দেখবেন আপনার বাংলায় লেখা আছে সবগুলো, যদি কোনো প্রকার কোনো আনসলিসিটেড আনওয়ান্টেড কোনো কস্ট ইনকার হয় এবং সেটা আপনার রপ্তানি খরচকে অতিমাত্রায় প্রভাবিত করবে, মানে হচ্ছে আপনার লাভ হবে না, সেটা কিন্তু আপনি তার সাথে আলাপ আলোচনা করবেন না করে কিন্তু আপনি লসে প্রোডাক্ট বিক্রি করে শেখার জন্য চেষ্টা করতেছেন, সেটা ভালো কথা, বাট আপনি কয়দিন লসে করবেন এটাও একটা ব্যাপার আছে। আবার অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে হ্যাঁ ঠিক আছে আমি লসে বিক্রি করি, আমি ক্যাশ ইনসেন্টিভ তো পাবো, গভর্নমেন্ট যেটা আমাকে দিবে রপ্তানির বিপরীতে 50%, টোটাল $10,000 ভ্যালু বিপরীতে 17% পেয়ে গেলাম, ক্ষেত্র বিশেষে প্রোডাক্ট অনুযায়ী 19%, 20%, 22%ও পেয়ে গেলাম, সেটাই আমার প্রফিট। একচেটিয়া বাজার দখল করে মানে অন্তত বায়াত ধরে রাখতে পারলাম, এমনটা স্যার করা যেতে গভর্নমেন্ট ইনসেন্টিভ, স্যার গভর্নমেন্ট ইনসেন্টিভ যদি আরেকবার বলতেন স্যার, ওটা কিভাবে সরকার প্রোভাইড করে? ধরুন আপনি $10,000 প্রোডাক্ট আপনি এক্সপোর্ট করলেন, এখন এক্সপোর্ট প্রমোশন ব্যুরোতে এই তথ্যগুলো আছে, এবং হচ্ছে আর হচ্ছে যে ডিসিসিআই তো এই তথ্যগুলো আছে যে কোন প্রোডাক্টের উপর কত পার্সেন্ট ক্যাশ ইনসেন্টিভ দেয়, এবং এগুলোর নীতিমা রপ্তানি নীতি আদেশের মধ্যেও এগুলো আছে। রপ্তানি নীতি আদেশ 2021 থেকে 24, এরকম অর্থ বছর 24-25 থেকে আবার আরেকটা চালু হওয়ার কথা ছিল, সেটা আছে, এগুলো অনলাইনে থাকবে এবং এনবিআর ওয়েবসাইটেও থাকবে 27 পর্যন্ত। তো মানে ধরুন আপনি $10,000 প্রোডাক্ট আপনি পাঠাইলেন, ক্যাশ ইনসেন্টিভ প্রোডাক্ট অনুযায়ী হবে, কিন্তু এটার উপরে ধরেন আপনি এই টাকাটা আসলো রপ্তানিকারক, আপনি এখন $10,000 বিপরীতে আপনি আপনার ওই প্রোডাক্ট গুলোর উপরে কত পার্সেন্ট ক্যাশ ইনসেন্টিভ গভর্নমেন্ট দেয়, সেটা আপনাকে একেবারেই হচ্ছে রপ্তানির আদেশের বিপরীতে পূরণ, ধরেন আপনার 17% ক্যাশ ইনসেন্টিভ পাচ্ছেন, গভর্নমেন্ট আপনাকে দিল, তাহলে $1,700 আপনি ক্যাশ ইনসেন্টিভ পাচ্ছেন। $1,700, $10,000 পণ্য বিক্রি করে ওইখানে রপ্তানির জন্য প্রফিট করছেন কত, সেটার বাহিরেও রিগার্ডলেস অফ দা প্রফিট দ্যাট এক্সট্রা আরো $1,700। আরো $1,700 আপনাকে সরকার প্রণোদনা দিচ্ছে, তাহলে পুরন ডলার এখন ধরেন 125 টাকা করে কিনা আমি জানি না, 2,12,500, 2 লাখ টাকাই ধরেন, $10,000 বিপরীতে 2 লাখ টাকা গভর্নমেন্ট আপনাকে একেবারে ক্যাশ ক্যাশ ইনসেন্টিভ দিয়ে দিচ্ছে। মানে এটা এগুলো, কি আবার ব্যাংকে দিয়ে দিবে স্যার আমার নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইয়েতে এটা অ্যাপ্লাই করতে হবে, এবং এটা কখনো দেরি হয় না, এবং এটা এটা একেবারে খুব চমৎকার মজার একটা ব্যাপার আছে। স্যার এখানে কি আবার থার্ড পার্টি দৌরাত্ম আছে নাকি স্যার? এটা আবার যে আমরা যেমন স্যার যে টেন্ডারের টাকা কালেক্ট করতে গেলে আবার কিছু দিতে হয়, করতে হয়, এটাতে কি স্যার এরকম কিছু আছে স্যার? না না না, এখানে এরকম কিছুই নাই,
এরকম কোনো কিছু নাই। দিতে হয় বলতে হয়তো বা ওই অফিসার হচ্ছে হয়তো আপনার হচ্ছে পেমেন্ট রিয়েলাইজ করতে হয়তো একটু দেরি করতেছে বা ই করতেছে ওইটু। রপ্তানির ক্ষেত্রে এগুলো করলে গভর্নমেন্ট একেবারে এক চোখ তুলে ফেলবে, খুব সাংঘাতিক এটা। হুম। রপ্তানির রপ্তানি হলো গভর্নমেন্টের ডাইরেক্ট হচ্ছে যে পয়সা জায়গা না। রপ্তানির ক্ষেত্রে হয়রানি করলে খবর আছে, ঝামেলা মানে পড়ে যাবে। মানে হচ্ছে ওই যে তাহলে তো ভালো। ওরা আরো খুব ভালো করে জানে গভর্নমেন্টের হচ্ছে যে এখানে কলিজার মধ্যে হাত দেওয়া, বুঝেন নাই, তারপরও করে না, এটা ঠিক না। তো দেখা যায় যে অনেকে কেউ কেউ হচ্ছে যে প্রসিডটা পেতে হয়তো একটু দেরি হচ্ছে, ওইখানে হয়তো রপ্তানি করছেন 1 কোটি টাকা, ধরেন আপনি 1 কোটি টাকা রপ্তানির পিছনে ক্যাশ ইনসেন্টিভই পাচ্ছেন ধরেন 20 লাখ টাকা, ওইখানে 10, 10, 20, 50 ছাড়তেই পারেন যে একটু তাড়াতাড়ি দিয়ে দেন। সে বলবে যে ভাই আপনার এটা এই মাসের শেষে হবে, কিন্তু দেরি করাইতে পারবে না। মানে হচ্ছে যে আপনার এই বছর নিয়ে যাবে টেনে, ওইটার কোনো সুযোগ নাই। আপনি অভিযোগ করলে এগুলো একেবারে সেই লেভেলে মানে ইয়ে করবে, হয়রানি করলে এগুলো ঝামেলা আছে। ইম্পোর্টের ক্ষেত্রে হয়রানি হয়, বাট সেগুলো ম্যানেজেবল। বাট এক্সপোর্টের ক্ষেত্রে এই ধরনের দৌরাত্ম্য গুলো একটু কম আর কি, তুলনামূলক ভাবে। তবে এটা আবার ডিপেন্ড করে, যেমন ধরেন কত পার্সেন্ট প্রণোদনা গভর্নমেন্ট দেবে, এটা ডিপেন্ড করবে প্রোডাক্ট টু প্রোডাক্ট, সেটার হিসেবগুলো কিন্তু আলাদা। তো এই জি জন্য স্যার। এই জন্য এই প্রোডাক্ট গুলোর উপর আপনাকে একটু রিসার্চ করতে হয়। আপনার হচ্ছে যে পেমেন্টের ব্যাপার আছে, আর শিপমেন্টের যে খরচটা আছে, শিপমেন্টে এয়ার শিপমেন্ট হলে যেমন ধরেন পেরিশেবল প্রোডাক্ট গুলো, যেমন ধরেন এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, ম্যাঙ্গো বা ফ্রুটস এন্ড ভেজিটেবল যেটাই হোক না কেন, তো এগুলো আপনার হচ্ছে যে উম, ঢাকায় সূত্রাপুর কারা আছেন বলেন তো? সূত্রাপুরের আশেপাশে কে আছে, একটু কথা বলবেন প্লিজ। সূত্রাপুরের ওইখানে এর এক্সপোর্টের জন্য অনেকগুলো ছোট ছোট আপনার হচ্ছে প্রতিষ্ঠানে এটা হচ্ছে যে ওয়ার হাউসের মতো করে, গোডাউনের মতো করে নেয়া এয়ার শিপমেন্ট ঢাকায়, ওখান থেকে সূত্রাপুর থেকে ব্যাপক এক্সপোর্ট হয়। ওই যারা এক্সপোর্টার আছে অলমোস্ট সবারই একটা ধরেন একটা প্রসেসিং একটা ইউনিট আছে সূত্রাপুরে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওগুলো বিভিন্ন দেশে, মিডল ইস্টে, ইউরোপে এই ফ্লাইট ধরানোর জন্য এই প্রোডাক্ট গুলো প্রসেসিং হয়ে থাকে। পান থেকে শুরু করে সবজি, তারপর হচ্ছে অনেক ধরনের এগুলো এগুলো ওখানে আছে। তো এগুলো ওখানে করার পরে হচ্ছে ফাইটো স্যানিটারি সার্টিফিকেট নেয় 24 ঘন্টা আগে ফ্লাইটে। তো ফাইটো স্যানিটারি সার্টিফিকেটটা ইস্যু করবে খামারবাড়ি থেকে, হ্যাঁ। তো ফাইটো স্যানিটারি সার্টিফিকেট ইস্যু করার পরে হচ্ছে ওই সার্টিফিকেটটা নিয়ে আপনাকে আপনার শিপমেন্ট করতে হবে এয়ারপোর্টে, প্রোডাক্টটা 24 ঘন্টার মধ্যে আপনাকে ওটা লোড দিতে হবে। লোড দেওয়ার পরে হচ্ছে বাকি প্রসেস শুরু হবে ডকুমেন্টেশনের, ক্যাশ ইনসেন্টিভ, ডিউটি ড্রব্যাক কোনটা কি আসবে বিষয়ে, ওগুলো ওখান থেকে আপনার তথ্যগুলো আপনি খুব সহজভাবে পাবেন। তো এগুলো এক প্রক্রিয়ার ব্যাপার আছে, কিছু প্রোডাক্ট স্যার আছে একটা আপনাকে। কোশ্চেন আছে এখানে। জি বলুন প্লিজ। স্যার এখানে যেরকম ধরেন ইম্পোর্টের ক্ষেত্রে অনেকে আছে, যেমন শিপিং কার্গো, তাদের শুধু মানে কাজই হলো হচ্ছে মানে এয়ারের ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে আমাদের এয়ারের ক্ষেত্রে, ইম্পোর্টারের ক্ষেত্রে আপনার শিপিং কার্গো অনেক মানে বাই এয়ারে শিপিং কার্গোর অনেক কোম্পানি আছে। তো এরকম কি স্যার এক্সপোর্টেরও আছে যারা হচ্ছে মনে করেন এরকম শিপিং সার্ভিসটা দিয়ে থাকে বাংলাদেশ থেকে বিদেশে এক্সপোর্ট করতে? যেমন বিভিন্ন ধরনের কোম্পানি তারা শুধু মানে এক্সপোর্ট করে, মানে শিপিং কাজটা শুধু করে দেয়, শিপিং কার্গোর কাজটা এয়ারে আমি এয়ারে স্যার। বুঝতে পেরেছি, যেমন ধরুন আহ, কিছু অফিসের, যেমন ধরেন কার্গো শিপিং লিমিটেড, কন্টিনেন্টাল ফ্রেট ফরওয়ার্ড, এমজিএস গ্রুপের, যেমন ধরেন এয়ারের ওদের ম্যানেজমেন্টটা ওদের ভালো। মানে হচ্ছে যে এটা তারা বেশ ভালো সিবিএম গুলো, স্লট গুলো তারা বুকিং করে ফেলতে পারছে। সেই বুকিং গুলো হচ্ছে রপ্তানিকারকের কাছে তারা বিক্রি করবে আর কি, স্লোলি, লিটল বাই লিটল। ইসিইউ লাইনের সি ফ্রেট শিপমেন্টটা ভালো। ডিএসবি লাইনের আবার এয়ার ফ্রেট সি ফ্রেট দুটোই আছে। তারপর হচ্ছে আরো অনেক ধরনের লজিস্টিক্স কোম্পানিগুলো আছে না, তারা তো যারা যেটাতে অভিজ্ঞ, মানে হচ্ছে যে ফ্যাসিলিটি ভালো, এবং যাদের যেই স্লট মানে রিজার্ভেশনটা ভালো, তাদের সাথে ওই ওই বিষয়ে আলোচনা করাটা উত্তম। তা না হলে তো আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না। তো সেজন্য আহ, আপনার হচ্ছে যে
একটা পদ্ধতি আছে, আমি বলে দিচ্ছি। বাফা, হ্যাঁ, বাফাটা হচ্ছে কি? বাফাটা হচ্ছে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশন। আপনারা কি এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি স্যার, দেখতে পাচ্ছি। যে একটু কথা বলবেন প্লিজ। জি স্যার। হ্যাঁ, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশন। এখানে অনেক কোম্পানি আছে, 1233টা কোম্পানি। হ্যাঁ, আচ্ছা, এখানে অনেকগুলো কোম্পানি আছে। এখান থেকে ধরে ধরে আপনারা এখান থেকে তাদেরকে বের করতে পারবেন। ফ্রেইট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশন, ফ্রেইট ফরওয়ার্ডার, এখানে যত প্রোডাক্ট আছে তাদের সবার নাম গুলো আছে। আচ্ছা, এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই যেটা দেখতে পাচ্ছেন, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, দেখেন, এখানে কতগুলো কোম্পানি আছে, সব এগুলো হচ্ছে বাংলাদেশে যারা বিজনেস করতেছে। 1233টা প্রতিষ্ঠান। এই 1233টা প্রতিষ্ঠান এখানে দেখাচ্ছে। এওয়াইজির এক্সপ্রেস, হ্যাঁ, তারপর হচ্ছে যে এই যে নেক্সট, এই যে একদম বামে, হাতের বামে যেটা দেখতে পাচ্ছেন, সব ফ্রেট, এয়ার অ্যান্ড সি ফ্রেট লিমিটেড, এয়ার বাংলা কার্গো সার্ভিস, এয়ার কার্গো সলিউশন, এয়ার মেরিন লজিস্টিক, এয়ার সি এক্সপ্রেস, মানে অসংখ্য প্রতিষ্ঠান আছে। আবার লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতেও ফ্রেট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশন গ্রুপগুলো আছে। ওই গ্রুপে গিয়ে মেসেজ দিতে পারেন, একটা পোস্ট করতে পারেন যে আমি বাংলাদেশ থেকে এয়ার শিপমেন্ট করতে চাচ্ছি এই দেশে, এই বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি, অভিজ্ঞ ফ্রেট ফরওয়ার্ডারদের পরামর্শ চাচ্ছি। তো এটা হচ্ছে বিষয়। তো সেটার জন্য আপনারা একটা পোস্ট করতে পারেন। তো একই রকম ভাবে কোনো প্রোডাক্টের জন্য যে, যেমন ধরুন আপনার একটা প্রোডাক্ট আসলো, সেই প্রোডাক্টটা হচ্ছে যে টয়লেট্রিজ অ্যান্ড কসমেটিক্স। টয়লেট্রিজ অ্যান্ড কসমেটিক্স প্রোডাক্টটা, আপনার পণ্যটা খালাস করার জন্য, রিলিজ করার জন্য টয়লেট্রিজ অ্যান্ড কসমেটিক্স এর অভিজ্ঞতা সম্পন্ন, ধরুন টয়লেট্রিজ অ্যান্ড কসমেটিক্স, তাহলে কসমেটিক্স এর অভিজ্ঞতা সম্পন্ন সিএনএফ এজেন্ট যিনি অলরেডি এটা করেছেন এবং এই শিপমেন্ট গুলো করেছেন, তারা ওইটা অভিজ্ঞতা সম্পন্ন, সেই জন্য তাদের কাছ থেকে ওই রিলেটেড, মানে এই পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন সিএনএফ এজেন্ট প্রয়োজন। আপনাকে দেখবেন 2-4 জন, 5 জন, 10 জন ফোন করবে, কিংবা হোয়াটসঅ্যাপে লিখে দিলেন ওটা। তো এই বিষয়গুলো হচ্ছে এভাবে কাজ করে। তখন আপনার হচ্ছে খুব ইনফরমেশন পেতে আপনার খুব বেশি একটা সময় লাগবে না। এটা খুবই খুবই ফলপ্রসূ একটা ব্যাপার। আর স্যার আমার একটা কোশ্চেন একটু এই সকল বিষয়গুলোতে একটু অ্যাক্টিভ থাকতে হবে সব সময়, এতে করে সিএনডিএফ এর সাথে কথাবার্তা বলতে হবে কাস্টমস এর বিষয়ে। স্যার একটা কোশ্চেন করতে চাই।
স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? আমরা ইনশাআল্লাহ একটা নয়েজ আসছে, কোথাও থেকে একটা নয়েজ আসছে, হ্যাঁ? স্যার আমি একটা কোশ্চেন করতে চাই স্যার। হ্যাঁ, কি বলছেন? স্যার আমার কোশ্চেনটা একটা আউট অফ সিলেবাস হবে, এটা আলিপে নিয়ে স্যার। আমি আমার পাসপোর্ট দিয়ে আলিপে করে অ্যাকাউন্ট করেছিলাম। আলিপে এটা আউট অফ সিলেবাস নয়, এটা সিলেবাসের ভিতরেই। বলুন। আচ্ছা স্যার, তাহলে করতে চাই। অ্যাকাউন্টটা করার পরে স্যার আমার পাসপোর্টের সকল ইনফরমেশন আপলোড করেছি। তো এখানে আমার ইনফরমেশন ভ্যালিডেটেড দেখাচ্ছে বাট নট অথেন্টিকেটেড। ও মানে অনেকদিন থেকে এটা নট অথেন্টিকেটেড হয়ে আছে বা ভেরিফাইড হয়নি স্যার। তো আমি কি এক্ষেত্রে ট্রানজেকশন চালাতে পারি এখান থেকে? আলিপে আলিপে ট্রানজাকশন আমি তো বড় বিগ ভলিউমে সবসময় শিপমেন্ট করেছি। আলিপের জি যেগুলো আছে আর হচ্ছে অ্যামাজনে আমি শিপমেন্ট করেছি, অ্যামাজন, ইবে এইসব বলেছিলাম। আলিপেতে এখন পর্যন্ত আমি আসলে শিপমেন্ট করিনি, যদিও অ্যাফিলিয়েশন হিসেবে অ্যামাজনের সাথে আলিপের একটা একটা অ্যাফিলিয়েট বিজনেস আছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি এবং একেবারে ইন্ডিপেন্ডেন্টলি আলিপের সাথে আমি করি নেই। সেক্ষেত্রে আপনার অথেন্টিকেশন করার জন্য যেটা পরবর্তী কোনো ধাপ যদি আপনাকে ই করতে হয়, পদক্ষেপ যদি আপনাকে আবার পরবর্তী ধাপে যদি কোনো ইনফরমেশন দিয়ে আপনাকে আপলোড দিতে হয়, সেগুলো নিয়ে আপনাকে একটু আলিপের সাথে যোগাযোগ করতে হবে। স্যার আলিবাবা আমি ভেরিফাই করতে গিয়ে, জি স্যার আমাকে বলে চাইনিজ মেইনল্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করতে বলে। এইটা তো স্যার আমার পক্ষে সম্ভব না, তাহলে বাংলাদেশি হিসেবে আমার কি করণীয় বা আমি কিভাবে এটা ভেরিফাই করতে পারি স্যার? এইটা তাদেরকে একটা ইমেল করতে হবে। আপনি ইমেল করে আপনি ওদেরকে জিজ্ঞেস করেন যে আলিপেতে আমি যদি পেমেন্ট করি তাহলে আপনার হচ্ছে যে আপনার ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড দিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে অল্টারনেটিভ অপশন আছে, যেটা হলো আম, আমাদের বাংলাদেশ থেকে ইস্টার্ন ব্যাংক, তারপরে ব্যাংক এশিয়া, তারপরে হচ্ছে আরো কিছু ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড আছে। তো সেগুলো জি দিয়ে আমার পেমেন্ট আপনি আছে স্যার। করতে পারবেন। হ্যাঁ, তো সেটা 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 করতে পারবেন, কিন্তু স্ট্রেট ওয়ে চায়না মেইনল্যান্ডে আপনার কোনো অ্যাকাউন্ট নেই এটা আপনি বলবেন, এবং উইচ ইজ নট পসিবল। আমি ওখানে যাওয়ার আগ পর্যন্ত কোনো অফশোর ব্যাংক অ্যাকাউন্ট খোলা তো সম্ভব নয়। চায়নায় গুয়াংজুতে গিয়ে আপনি এবিসি, এগ্রিকালচারাল ব্যাংক অফ চায়না, সেখানে অ্যাকাউন্ট করতে পারেন। আরো এরকম চায়নাতে অসংখ্য ব্যাংক আছে, সেখানে অফশোর ব্যাংক, কিছু কিছু ব্যাংকে অফশোর ব্যাংক অ্যাকাউন্ট নেয়। শুধু পাসপোর্টটা দিলেই তারা আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে দিবে, সাথে সাথে আপনাকে একটা কার্ডও দিয়ে দিবে। তো এই ধরনের ফ্যাসিলিটি গুলো চাইনিজ গভর্নমেন্টের ব্যাংকগুলো দিয়ে থাকে। স্যার তখন সেটা আবার মেইনল্যান্ড আপনি ব্যাংক বলতে স্যার পারবেন। আপনি কি বলছিলেন? স্যার মেইনল্যান্ড ব্যাংক বলতে কি একটা ব্যাংকে বোঝায় নাকি অন্য আদারওয়াইজ অনেক ব্যাংকে বোঝায়? মেইনল্যান্ড বলতে আপনার হচ্ছে ম্যাকাও এবং হংকং বাদে, ম্যাকাও এবং হংকং হচ্ছে চায়নার মধ্যে, রিপাবলিক অফ চায়নার মধ্যে কান্ট্রি উইদিন দ্য কান্ট্রি, বাট স্টিল মেইনল্যান্ড চায়না বলতে ম্যাকাও এবং হংকং ছাড়া পুরো চায়নাকে বোঝাবে। বুঝছেন নাকি? জি জি জি। হ্যাঁ, রিপাবলিক অফ চায়না, ঠিক আছে, পিআরসি, পিপলস রিপাবলিক অফ চায়না, এটা বোঝাবে। মেইনল্যান্ড চায়না বলতে ম্যাকাও এবং হংকং, এই দুটো বাদে পুরো চায়নাকে বোঝাবে। বুঝতে পেরেছেন? জি এই এটা দুটো হচ্ছে ছাড়া যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট দ্বারা আমি এটাকে ভেরিফাই করতে পারি, এটাই বলে বোঝাচ্ছে আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 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 ওদেরকে একটা ইমেল করতে হবে, আপনি ইমেল করে ওদের কাছ থেকে এটা করতে হবে। আর যদি এরপরে যদি কোনো তথ্যের বিভ্রান্তি থাকে আমার সাথে আলাপ করতে পারেন। হ্যাঁ, অবশ্যই স্যার। ওরা কি বলছে সেটা, সেই তথ্য আমাকে দিয়ে তারপর আমার সাথে আবার তথ্যটা ক্রস চেক করে নিতে পারবেন। জি স্যার। ধন্যবাদ। আজকে একটু early শেষ করতে চাই। আগামী কাল ক্লাস হবে না, আগামী পরশুদিন আবার ইনশাল্লাহ আমাদের সপ্তম ক্লাস হবে এবং অষ্টম ক্লাস হবে ঈদের আগেই ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে শেষ করার আগে আমরা বলে দিচ্ছি আগামী পরশুদিন আমরা কি নিয়ে ক্লাস করব। আগামী পরশুদিন আমরা আমাদের দুটো জিনিস নিয়ে ক্লাস করব, সেটা হচ্ছে এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টমস এর বিল অফ এন্ট্রি। কাস্টমস এর বিল অফ এন্ট্রি নিয়ে আমরা আলোচনা করব, এবং এই বিল অফ এন্ট্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 56টা ফিল্ড আছে। হ্যাঁ,
এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি বিল অফ এন্ট্রিটা বুঝতে হলে আমাদেরকে অ্যাসিকুডা ওয়ার্ল্ড বুঝতে হবে। এই দুটো জিনিস এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরবর্তী দুটো ক্লাসে আমাদের ইনশাআল্লাহ কাভার হবে। অ্যাসিকুডা কি জিনিস? অ্যাসিকুডা মানে হচ্ছে অটোমেটেড সিস্টেমস ফর কাস্টমস ডেটা। অ্যাসিকুডা এখন হচ্ছে প্লাস প্লাস, আবার অ্যাসিকুডা ওয়ার্ল্ড। হ্যাঁ, তো অ্যাসিকুডা এটার জন্য যে ম্যানুয়ালটা আছে সেই ম্যানুয়ালটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাইট, অ্যাসিকুডার যে ম্যানুয়ালটা আমি দুটো জিনিসই আপনাদেরকে পাঠিয়ে দিয়ে রাখি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যাতে করে আগামী ক্লাসে আমরা শুরু থেকে ধরতে পারি। বিল অফ এন্ট্রি প্লাস হচ্ছে যে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই এই পিডিএফ গুলো আপনারা মেহেরবানি করে সংরক্ষণ করবেন বলে আমি আশা করি, কারণ এই জিনিসগুলো নিয়ে আবার ফার্দার কবে কখন কে আপনাদের সাথে আলোচনা করবে বা আদৌ করবে কিনা আমি জানি না, বা অনেক সময় এই ধরনের ব্যাপারগুলো আসলে এগুলো খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার, তো এগুলো নিয়ে আলোচনা মানুষ করতে চায় না বা করে না। এটা হচ্ছে বিষয়, মানে এগুলো সেন্সিটিভ এবং কনফিডেন্সিয়াল বিষয়, এগুলো কেউ কাউকে আসলে নর্মালি। আচ্ছা বলেন তো জনাব সজীব আকন, আপনার কি মনে হয় কমার্শিয়ালের বিষয়গুলো কি সবাইকে শেখাতে চায় কিনা? আমি তো বললাম স্যার, আপনার ডেডিকেশন একদম, আমরা আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ স্যার। বিশেষ করে আমি পূর্বের কোনো কোর্স করে ব্যবসায় নামার সাহসটা পাইনি স্যার। আর আমি আপনার অলরেডি ধরেন রেকর্ডেড ক্লাস দেখি অলরেডি আমি 1.5 লাখ টাকার প্রোডাক্ট আনতেছি স্যার। ইনশাআল্লাহ প্রোডাক্টটা ঈদ পর আমার আসবে, আপনি দোয়া রাখবেন স্যার আমি যেন সাকসেস হতে পারি স্যার, অচট যেন না ঠিক। আপনার জন্য শুভকামনা। জি স্যার। আমি অনেক স্যার পাগলের মতো ঘুরছি, এবং বলতে গেলে পূর্বে যাদের কাছে আমি কোর্স করেছি বিভিন্ন সমস্যায় তাদেরকে নক করেছি, আমি আজও রেসপন্স পাইনি স্যার ওনাদের কাছ থেকে। কিন্তু আপনার যে বোঝানোর যে ক্যাপাসিটি এবং যে স্টাইল স্যার, এটা আসলে এক্সট্রা কোশ্চেন করার মতো কিছু থাকে না। তারপরও আমি ভাবছিলাম যে স্যারের লাইভ ক্লাসটা আমি যে কোনোভাবে করবো এবং এখানে কোনো ব্যত্যয় ঘটবে না, আমি ইনশাল্লাহ যত কাজেই থাকুক না। আপনি কি কখনো আমাকে দেখেছিলেন? না স্যার, আপনাকে আমি অ্যাডে হয়তো বা একটা অনলাইন ক্লাসে দেখেছি, আপনার চেহারা দেখেছি স্যার। আচ্ছা, আপনাকে এই কথাগুলো বলার জন্য কি আমি আগে ফোন করে নিশ্চয় করেছিলাম যে আপনি সবার সামনে এই কথাগুলো বলবেন? না স্যার, নো নেভার, কখনই না স্যার। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি কখনো ফিডব্যাক আশা করি না, আমার ফিডব্যাকের প্রয়োজন নেই। কিন্তু আমি আশা করি আমার কোথায় দুর্বলতা আছে সেইটা আপনারা অ্যাড্রেস করবে, আইডেন্টিফাই করে চিহ্নিত করে আমাকে বলবেন, আমি সেই জায়গাটা ডেভেলপ করার চেষ্টা করব। সেই দোয়াটা আমার জন্য করুন। জনাব আমিনুল ইসলাম, আপনার প্রশ্ন শুনতে চাই। জনাব আমিনুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আমার একটা কোশ্চেন ছিল এই যে এলসির ব্যাপারে, এই যে সাইট এলসি যেটা নর্মালি অনেক সময় কাস্টমাররা আমাদের জিজ্ঞেস করে যে তারা সাইট এলসি তে ইন্টারেস্টেড, বাট আসলে এটা আমি আসলে এই টার্মটা বুঝি না স্যার। এটা একটু স্যার জানতে চাচ্ছিলাম যে সাইট এলসিটা স্যার আসলে কি? এলসির ডেসক্রিপশন নিয়ে তো এখানে আমরা আলোচনা করিনি, কিন্তু ডেসক্রিপশন নিয়ে আলোচনা করলে এলসি তো অনেকগুলো এলসি হয়, অনেক ধরনের এলসি হয়। ডেফার্ড এলসি হয়, তারপর হচ্ছে যে অ্যাড কনফার্মেশন এলসি হয়, অ্যাড সাইট এলসি হয়। সাইট এলসির বিষয়টা হচ্ছে যে আপনার আমদানিকারকের ব্যাংক রপ্তানিকারকের ব্যাংকে ডকুমেন্ট রিসিভ করার, শিপমেন্ট এসে পৌঁছাক কিংবা না পৌঁছাক, 5 to 21 ওয়ার্কিং ডেজ এর মধ্যে পেমেন্ট রিলিজ করতে হবে আপন রিসিভিং ডকুমেন্ট অ্যাট আমদানিকারকের ব্যাংকের কাউন্টারে। এটাই হচ্ছে অ্যাড সাইট। অ্যাড সাইটের আরো কিছু শর্তাবলী আছে, সেগুলো ব্যাংকাররা আপনাদেরকে। আপনি কি ব্যাংকে জব করেন নাকি? না স্যার, আমি একটা গার্মেন্ট সেক্টরে আছি স্যার। আচ্ছা, অ্যাড সাইট এলসির যে সকল বিষয়গুলো সেগুলো অনেক কিছু। আমি আপনাকে একটা জিনিস অনুরোধ করব, যেটা হলো ব্যাংকের ইন্টারন্যাশনাল ট্রেড ডিভিশনের এক্সপার্টদের সাথে একটু কথা বলবেন। একদম বিষয়গুলো সহজ করে দিবে আপনাদেরকে, বলবেন যে বাংলায় খুব সুন্দর করে বলে দিবে। এখন আমি এই জিনিসগুলো আলোচনা করলে আলোচনার মূল থেকে আমরা আসলে অনেক গভীরে চলে যেতে হবে, আর অনেক গভীরের আলোচনা অনেকের মাথায়
এট এ টাইম ধরবে না, একদম সত্য কথা। ঠিক আছে স্যার, বুঝতে আমার পেরেছেন? জাস্ট এটুকু জানার ছিল যে এটা আসলে এই অ্যাট আইডিয়া সাইট চলে এলসি আসছে। পপুলারিটি, হ্যাঁ, এটার কারণেই হচ্ছে যে এটার কারণেই হচ্ছে রপ্তানিকারকেরও একটা ইয়ে থাকে। বাংলাদেশে মোস্টলি প্র্যাকটিস হচ্ছে সাইট এলসিটা। এটার পেছনে কি অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো অনেক বড় বড় কারণ আছে। তারপর আরেকজন হাত উঁচু করেছেন, জনাব জুলফিকার আলী, কোনো প্রশ্ন করতে চাচ্ছিলেন? স্যার আমার একটা ছোট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আহ, সেটা হচ্ছে আপনার $24,000, এর মধ্যে যদি আমি অ্যাডভান্স $50 আমি ওনাদেরকে অ্যাডভান্স করতে বলি এক্সপোর্টের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে ওই অ্যামাউন্টটা কি আমাদের বাংলাদেশ ব্যাংক আমার এলসি বা ইয়া করার জন্য যেটা মানে আমার অথরাইজ ব্যাংক যেটা থাকবে, এটাতে কি ওই ব্যাংক অ্যাকাউন্টে আসবে না আমার পার্সোনাল অ্যাকাউন্টে আসবে? এবং এইটা কি আগেই মাল কোনো শিপমেন্ট পার্সোনাল হওয়ার অ্যাকাউন্ট থেকে ইন্টারন্যাশনাল ট্রেডের কোনো পেমেন্টের আদান প্রদান হবে না। কথা কি ওই বুঝছেন নাকি? আমার প্রতিষ্ঠানের, স্যার আমার প্রতিষ্ঠান যেটা আমি ইয়া করবো ওই প্রতিষ্ঠান অ্যাকাউন্টেই আসবে? লক্ষ্য করেন জি স্যার। জনাব জুলফিকার আলী, জি স্যার। আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্পেকট্রা ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেড, ঠিক আছে? Yes, sir. আপনার নাম হচ্ছে জুলফিকার আলী। এই নামে আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট হবে না। কিন্তু স্পেকট্রা ইম্পোর্ট এন্ড এক্সপোর্টের নামে আপনার কি সেভিংস অ্যাকাউন্ট হয় নাকি কারেন্ট অ্যাকাউন্ট হয়? উত্তর দেন। কারেন্ট অ্যাকাউন্ট হবে স্যার। এক্স্যাক্টলি, এই কারেন্ট অ্যাকাউন্টেই হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডের পেমেন্ট যেগুলো আছে সেগুলো এখান থেকে যাবে কিংবা এখানে জমা হবে। এই অ্যাকাউন্ট থেকে ইন্টারন্যাশনাল ট্রেডের টাকা যাবে যখন আপনি ইম্পোর্ট করবেন, আর এই অ্যাকাউন্টে ইন্টারন্যাশনাল ট্রেডের টাকা আসবে যখন আপনি এক্সপোর্ট করবেন। কিন্তু জুলফিকার আলী নামে আমার যে একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকবে, যে কোনো ব্যাংকে হোক না কেন, সেই অ্যাকাউন্টে কোনো টাকা লেনদেন হবে না। ক্লিয়ার? জি স্যার। আরেকটা বিষয় স্যার, এই অ্যামাউন্টটা কি আমি প্রোডাক্ট প্রিপেয়ারের ক্ষেত্রে আগেই ব্যবহার করতে পারবো, না একবারে টোটাল শিপমেন্ট বা কনসাইনমেন্ট ডান হওয়ার পর অ্যামাউন্টটা ব্যবহার করতে বুঝি নাই আমি, ক্লিয়ার করেন আবার, একটু জোরে বলেন। পারবো? এক্সপোর্টের যে আমি যে প্রোডাক্টটা প্রিপেয়ার করবো, প্রিপেয়ার হ্যাঁ, করার জন্য আমি যদি কোনো ইকোনমিক্যাল শর্টেজ আমার থেকে থাকে, সেক্ষেত্রে যদি আমি অ্যাডভান্স অ্যামাউন্টটা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে পারবো কি না? অ্যাডভান্স পেমেন্ট আপনি নিয়ে নিয়ে নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে রিয়েলাইজ হয়ে যাবে, তখন আপনি অ্যাকাউন্ট থেকে লিকুইড করতে পারবেন টাকা। ক্যাশ নিয়ে আপনি র ম্যাটেরিয়াল প্রস্তুত করেন কিংবা আপনার ফিনিশড গুডস তৈরি করেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। তখন তো আপনি টাকা পেয়েই গেলেন। বুঝতে এটা তো আর ওই ইয়ার মতো ওই আপনার এলসিতে যেরকম প্রোডাক্ট ওই দেশে পৌঁছানোর পর শিপমেন্ট হওয়ার পর ওই ব্যাংক থেকে যখন পারমিশন না আমি না, দিয়ে দিচ্ছি সেটা তারপর ইম্পোর্টের আমার। ক্ষেত্রে, সেটা ইম্পোর্টের ক্ষেত্রে, না না, সেটা ইম্পোর্টের ক্ষেত্রে। আপনি এক্সপোর্টের ক্ষেত্রে তো টাকা পাচ্ছেন, আর ইম্পোর্টের ক্ষেত্রে তো আপনি টাকা যাবে পুরো 100% এলসি হলে। এলসি আর টিটির পার্থক্য তো ভাই এটাই। টিটি মানে কি? অ্যাডভান্স পেমেন্টটা পাচ্ছেন আপনি। বুঝতে পেরেছেন জনাব জুলফিকার আলী? জি স্যার বুঝতে পারছি, আমি ওটা একটু কনফিউজ ছিলাম যে এই অ্যামাউন্টটা আমি ফিনিশ করার জন্য বা প্রোডাক্ট ফিনিশের জন্য ইউজ করতে পারবো কিনা। আমি তো বললেন যে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। সেটা তো আপনার আপনার প্রাতিষ্ঠানিক আপনার প্রাতিষ্ঠানিক কমিটমেন্টের যে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন সেইটা ভাই। সেটা তো আপনি আপনার কোম্পানি অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারবেন। অবশ্যই আপনার কোম্পানি অ্যাকাউন্টের লায়াবিলিটি আছে, ব্যাংকের সাথে আছে, দায়বদ্ধতা আছে। বুঝলেন নাই? স্যার। বুঝতে পারছি। জি, ধন্যবাদ। স্যার। আচ্ছা, এই মুহূর্তে কোনো প্রশ্ন আছে কারো? জি স্যার। হ্যাঁ জি, জনাব সজীব আখন। স্যার আপনি পূর্বের একটা কেস স্টাডি দেখালেন যে সেইখানে আপনার স্পেক্ট্রা ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট ট্রেডিংটা ধরেন লিমিটেড একটা ট্রেডিং হয়ে গেছে। এটা এটা বিগ মিস্টেক বলা যায়, কিন্তু আমার যদি সাপোজ ইম্পোর্ট এন্ড এক্সপোর্টটা বাই এনি চান্স এক্সপার্ট হয়ে যায়, ওটা হয়ে যায়, এটাও কি আমার সেই ক্ষেত্রে সেম জটিলতা আনতে পারে? জটিলতা, এটা আসলে এই এই জটিলতাগুলো কাস্টমস কর্তৃপক্ষ এটাকে একটা ডিসক্রিপেন্সি হিসেবে চিহ্নিত করে এবং সেটাকে তারা কারেকশন
দিতে বলে। এই কারেকশন দেওয়ার জন্য আমাদের প্রক্রিয়াগুলো খুব বেশি জটিল নয়, কিন্তু ওদের পিছনে পিছনে ঘুরলে টাকা নিয়ে ঘুরতে হবে। আর আপনার যদি প্রক্রিয়া সম্পর্কে জানা থাকে তাহলে আপনি তাদেরকে এটার ক্লারিফিকেশন দিবেন যে এটা এই কারণে এই মিস্টেকটা হয়েছে, সেই মিস্টেকটার উৎপত্তি হয়েছে এই জায়গায়, এই মিস্টেকটা করা হয়েছে বাই আনইনটেনশনালি, এটা মিস্টেক, ভুল তো ভুলই। সেটার ক্লারিফিকেশন দিলেই মিস্টেকটা মানে এটা অ্যাকসেপ্টেড হবে। এবং সেটার জন্য আপনার পণ্য, আপনার যত দেরি হবে মিস্টেক মানে আপনার কারেকশন দিতে যত দেরি হবে, পণ্যের তত মানে হচ্ছে ক্লিয়ারিংটা, রিলিজ হওয়াটা ততটাই বিঘ্নিত হবে। এবং সেই বিঘ্নিত হওয়াটা আপনাকে পণ্য পোর্ট ড্যামারেজ এবং শিপিং ড্যামারেজ ক্যালকুলেশন হবে, তখন পণ্যের দামটা বেড়ে যাবে। জি। আচ্ছা, আমি যদি বলি যে এক্সপেক্টরা ইম্পোর্ট আর এক্সপোর্টটা এক্সপার্ট যদি হয়, এটা তো পাগলও বুঝবে যে এটা একটা মিস্টেক, আর সেটা তো মানে বিগ কোনো মিস্টেক না। তাহলে ওনারা কি, আমি বলতে পারি যে ভুলটা হওয়ার জন্য মুখিয়ে থাকেন? এই প্রশ্ন যদি আপনি করেন তাদেরকে, তো বলবো যে আপনার প্রোডাক্ট তো রিলিজ হবে না, 20,000 টাকা চাইছি, এখন লাগবে 50,000 টাকা। আচ্ছা, ঠিক আছে। ভাই ওরা হচ্ছে সব গভর্নমেন্ট কর্মকর্তা, ঠিক আছে? ওরা কখনো আপনাকে এত মানবিকতা দেখাবে না। ওরা দেখবে যে আপনি কোথায় ভুল করছেন। বুঝতে পারছি। ভুল, এই যে আপনি আপনি যেটা বলছেন সেটা তো সঠিক কথাই বলছেন, কিন্তু এই সঠিক কথাটা তো তাদের গায়ে সহ্য হবে না। কেন হবে না? এই কথাটাই তো তারপরে করেন যে তাকে অনেক কিছু করতে হবে না লাইফে, অনেক টাকা দিয়ে ট্রান্সফার হয়ে আসছে না এখানে, জি স্যার। এইগুলো হচ্ছে বিষয় আর কি। তো এখন কিছু জায়গায় কিছু উপঢৌকন বলেন বা কিছু আনঅফিসিয়াল টাকা পয়সার লেনদেন হয়ে থাকে, বাট সেটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট হলে, যদি আপনার লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলে, তাহলে সেই ধরনের অ্যামাউন্ট গুলো দেওয়ার জন্য এগ্রি হবেন না। সেক্ষেত্রে আপনার এই কোর্সের ইনফরমেশন গুলো যেভাবে আছে, আমি আছি, আমার কাছ থেকে তথ্য নেবেন, ইনশাল্লাহ আপনারা সেই তথ্যগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারলে পর্যায় চিনতে চিনতে ইনশাল্লাহ ঝামেলা মোকাবেলা করে আস্তে আস্তে অগ্রসর হতে পারবেন। আগামী ক্লাসের অপেক্ষায় আজকের মতো সবার সুস্থতা কামনা করে আপনাদের অনুমতি নিয়ে এখানে শেষ করতে চাই। জি স্যার। স্যার, থ্যাংক ইউ। জি স্যার, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ সবাইকে। স্যার। সবার সুস্থতা কামনা করছি। ইনশাল্লাহ আগামী পরশুদিন আবার ক্লাস হবে এবং আগামী কালকেই লিংক দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।